নে তাহলে জিওমেট্রি শুরু করা যাক। এখান থেকে বেশ কয়েকটা কোশ্চেন আসে, সুতরাং একটু বেশি অঙ্ক করতে হবে। এক একটা ক্লাসে জিওমেট্রি আমি ঠিক করেছি এক একটা চ্যাপ্টার শেষ করব, ঠিক আছে? আজকে যেমন কোঅর্ডিনেট শেষ করব, নেক্সট ক্লাসে প্লেন, তারপরের ক্লাসে স্ট্রেট লাইন, এরকমভাবে এক একটা ক্লাসে এক একটা চ্যাপ্টার শেষ করব, ঠিক আছে? চলো তাহলে কোঅর্ডিনেট সম্পর্কে একটু জিনিসপত্রগুলো একটু দেখে নিই, ঠিক আছে? কি বলতে চাইছে দেখ। ধর 3 ডাইমেনশন জিওমেট্রিতে আমরা এসছি, কম বেশি তোরা জানিস, আমি জাস্ট ফর্মুলাগুলো একটু বলছি। ধর একটা স্ট্রেট লাইন ছিল, এমনটা একটা স্ট্রেট লাইন ছিল। এই পয়েন্টের কোঅর্ডিনেট, ধর পি পয়েন্টের কোঅর্ডিনেট x1, y1, z1, আর কিউ একটা পয়েন্ট যার কোঅর্ডিনেট x2, y2, z2 নিলাম। যদি এমনটা হয় তাহলে পি কিউ সমান কী হয় তার ফর্মুলা তোরা সবাই জানিস, যে পি কিউ সমান ফর্মুলাটা কী হয়ে যায় না, পি কিউ সমান ফর্মুলাটা হয়ে যায় দিস, এইটা রুট আন্ডার x2 - x1 এর হোল স্কোয়ার প্লাস y2 - y1 এর হোল স্কোয়ার প্লাস z2 - z1 এর হোল স্কোয়ার, ঠিক আছে? এখানে একটা স্কোয়ারের অভাব আছে, একটা স্কোয়ার দিয়ে দে, ঠিক আছে? এটা হয়ে যায় দুটো পয়েন্টের মধ্যে ডিস্ট্যান্স, ওকে? যদি অরিজিন থেকে ভাবি তাহলে কি হবে না, ধর যদি বলতাম যে এটা একটা পি পয়েন্ট, এটা হচ্ছে অরিজিন 0, 0, 0, আর কিউ পয়েন্ট এটার কোঅর্ডিনেট x1, y1, z1, তাহলে এই যে পি কিউ স্ট্রেট লাইন এর ডিস্টেন্সটা কী হয়ে যেত না, ওপি ইকুয়াল টু √দিস, ওকে? মানে x2 জায়গায় 0 বসিয়েছি, আর কিছু না, ওকে? আচ্ছা, এবার অ্যাক্সিসগুলো থেকে ডিস্টেন্স কি করে বের করি? ধর এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস, ঠিক আছে? অ্যাক্সিসগুলো থেকে ডিস্টেন্স। এবার 3 ডাইমেনশানে এখানে একটা পয়েন্ট রয়েছে পি, 3 ডাইমেনশানে এখানে একটা পয়েন্ট রয়েছে পি, যার কোঅর্ডিনেট ধরলাম এক্স, ওয়াই, জেড। তাহলে আমি এক্স অ্যাক্সিস থেকে ডিস্টেন্স, ওয়াই অ্যাক্সিস থেকে ডিস্টেন্স, আর জেড অ্যাক্সিস থেকে ডিস্টেন্স আমি বের করতে চাইছি। তাহলে আমরা কিভাবে বের করি না, যদি এখান থেকে বের করতে চাস, ধর এখানকার একটা পয়েন্ট এভাবে যোগ করে দিলাম, দেশ দেশ, এভাবে আমি নিলাম। তাহলে এই পি পয়েন্ট থেকে এক্স ওয়াই প্লেনের উপরে পারপেন্ডিকুলার, তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেট কী হবে? এক্স ওয়াই প্লেনের যদি পারপেন্ডিকুলার নিই, যেহেতু এটা এক্স ওয়াই প্লেনের উপরে রয়েছে, তার মানে এর কোঅর্ডিনেট হবে এক্স, ওয়াই, 0, জেডটা 0 হবে। তাহলে ওয়াই অ্যাক্সিস থেকে পি পয়েন্টের ডিস্টেন্স মানে আমি যদি নাম দিই, ধর এটাকে নাম দিলাম, এই পয়েন্টটাকে এ নাম দিলাম, আর এই পয়েন্টটাকে, আচ্ছা এখানে পি এ নাম, আচ্ছা যা এখানে যেভাবে বলেছে সেটা হচ্ছে, হ্যাঁ এক্স ওয়াই এর উপরে নিয়েছে। আচ্ছা এটার সঙ্গে ম্যাচ করছে না, তাহলে নামটাকেও এটার সঙ্গে ম্যাচ করিয়ে লিখতে হবে, তাহলে তোদের বুঝতে সুবিধা হবে। 1 মিনিট দাঁড়া বাবা, 1 মিনিট ওয়েট কর। আচ্ছা এটাকে এম দিয়েছে, ঠিক আছে? এম দিয়েছে, এম দিলাম, ঠিক আছে? তাহলে ম্যাচ করবে, ঠিক আছে? পি এ এম, ওকে? আচ্ছা পি এ এম এভাবে নিলাম, আর ধর এটাকে আমি এক্স অ্যাক্সিস নিলাম, এটাকে আমি ওয়াই অ্যাক্সিস নিলাম, সেটা যা খুশি নিতে পারিস যা, ঠিক আছে? যা, সব চলে গেল কোথায় রে? যাকে আর গেছে, আর কি করা যাবে, নে। আচ্ছা আমি আরেকবার এটাকে আঁকছি, দেখ। দেখ ধর এটা হচ্ছে অরিজিন, এটা জেড অ্যাক্সিস, এটা অরিজিন, এটা জেড অ্যাক্সিস, আর এটা এক্স অ্যাক্সিস, আর এটা ওয়াই অ্যাক্সিস নিয়ে নে, ঠিক আছে? ধর এটা এক্স অ্যাক্সিস নিলাম, এটা ওয়াই অ্যাক্সিস নিলাম, এখানে একটা পয়েন্ট পি এক্স, ওয়াই, জেড এভাবে নিয়ে নিলাম। তাহলে যদি তাই হয়, তাহলে এখানে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেট কী হবে না, এক্স ওয়াই প্লেনের উপরে রয়েছে, তাহলে এক্স ওয়াই জেডটা 0, এক্স ওয়াই প্লেনের উপর রয়েছে, তার মানে কী হবে এক্স ওয়াই আর 0, ওকে? তাহলে ধর এইটাকে আমি এম নাম দিলাম, ওকে? আর এখান থেকে একটা লাইন ড্র করলাম দিস, এটাকে ধর এ নাম দিলাম। তাহলে এই যে এপি ডিস্টেন্সটা আমি বের করতে চাইছি, তাহলে এপি ডিস্টেন্সটা যদি বের করতে চাস তাহলে কি হবে? এপি ডিস্টেন্স যদি বের করতে চাই তাহলে কি হবে? এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। তাহলে পি এর কোঅর্ডিনেট এক্স ওয়াই জেড, আর এটার কোঅর্ডিনেট এক্স ওয়াই 0,
আর ওই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। যদি তাই হয়ে যায় তাহলে 90 ডিগ্রি যদি হয় তাহলে অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে পি এ স্কোয়ার ইকুয়াল টু পি এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার। তার মানে পি এ স্কোয়ার ইকুয়াল টু কী হচ্ছে জেড স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে পি এম মানে কোনটা, এখান থেকে এই পি এম এই হাইটটা এটা হচ্ছে জেড, আর পি এ এমটা কত কোনটা হবে, এ এমটা হবে ওয়াই হবে, এর কোঅর্ডিনেট এটা হলে তাহলে এ এমটা ওয়াই হবে। তার মানে আলটিমেট এপি স্কোয়ার সমান কী হচ্ছে জেড স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমি এখান থেকে কি দেখলাম না, যদি এক্স অ্যাক্সিস থেকে ওই পয়েন্টের ডিস্ট্যান্স বের করতে চাই তাহলে আমার ডিস্ট্যান্সটা হচ্ছে দিস। একটা সিমিলারিটি আছে দেখ, এক্স অ্যাক্সিস থেকে ওই পয়েন্টের ডিস্ট্যান্স বের করতে গেলে ওয়াই আর জেড আসছে, তাহলে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। ঠিক সেমভাবে যদি আমি এক্স অ্যাক্সিস থেকে ওই পয়েন্টের ডিস্ট্যান্স বের করতে, ওয়াই অ্যাক্সিস থেকে ওই পয়েন্টের ডিস্ট্যান্স বের করতে যাই তখন কি আসবে, এক্স আর জেটে আসবে। তাহলে তখন এক্স আর জেটে আসবে। ওয়াই অ্যাক্সিস থেকে ডিস্ট্যান্স বের করতে গেলে তখন √ জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। আবার যদি জেড অ্যাক্সিস থেকে আমি এই জেড অ্যাক্সিস থেকে এই পয়েন্টের ডিস্ট্যান্স বের করতে চাই তখন আবার কি আসবে না এক্স আর ওয়াই আসবে। জাস্ট এভাবে সিমিলারিটিতে ফর্মুলাগুলো মনে রাখবি। ওকে, আচ্ছা এখানে একটা স্কোয়ার ছিল, তাহলে এই ফর্মুলাটাকেও মনে রাখতে হবে, যেটা আমি একটু আগে বললাম, দুটো পয়েন্টের মধ্যে ডিস্ট্যান্স আর অরিজিন থেকে ডিস্ট্যান্স হচ্ছে দিস। ওকে, জাস্ট একটু জিনিসগুলো আমি বলে দিই ফর্মুলাগুলো। আচ্ছা এবারে দুটো পয়েন্টের মধ্যে কি বলেছে, ধর এখানে এমনভাবে রয়েছে, ধর এখানে পি একটা পয়েন্ট আর হচ্ছে কিউ একটা পয়েন্ট। পি পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে x1 y1 z1, আর কিউ পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে x2 y2 z2। ঠিক আছে, x1 y1 আর z1, আর এটা হচ্ছে x2 y2 z2। এইবারে এদের এখানে ভিতরে ধর একটা পয়েন্ট রয়েছে আর, এই আর এর কোঅর্ডিনেটটা আমি বের করতে চাইছি, এবং এই আরটা কি হয়েছে m:n রেশিওতে এই স্ট্রেট লাইনটাকে ডিভাইড করেছে। তাহলে কি বললাম, m:n রেশিওতে এই স্ট্রেট লাইনটা ডিভাইড করেছে। তাহলে ধরলাম এটা হচ্ছে m, এটা হচ্ছে n। যদি তাই হয় তাহলে আর এর কোঅর্ডিনেট কী হবে না, আর এর কোঅর্ডিনেট হবে m যখন নেব এইটা, তাহলে m এর সঙ্গে x2 প্লাস n এর সঙ্গে x1, তাহলে m এর সঙ্গে x2 প্লাস n এর সঙ্গে x1 বাই m প্লাস n, এটা x কোঅর্ডিনেট হয়ে গেল। ঠিক সেমভাবে y কোঅর্ডিনেট কী করবো, m ইন্টু y2 প্লাস n ইন্টু y1 বাই m প্লাস n, এভাবে প্রত্যেকটা আমি কোঅর্ডিনেট পেয়ে যাব। তার মানে আলটিমেট এই m:n রেশিওতে যদি ডিভাইড করে তাহলে আর এর কোঅর্ডিনেট ফর্মুলা কি দিস। আমি জাস্ট ফর্মুলাগুলো একটু রিমাইন্ড করে দিচ্ছি, তোরা জানিস। যদি এবার এটা এক্সটার্নালি ডিভাইড করে থাকে, যদি এটা অর্ধেক হয়ে থাকে m:1 না হয়, যদি এটা মিডিল পয়েন্ট হয়ে থাকে তখন কি হবে, m আর n এর জায়গায় 1:1, মানে m এর জায়গায় 1 n এর জায়গায় 1, তখন ফর্মুলাটা কি আসবে না মিডিল পয়েন্ট হলে x1 প্লাস x2/2 y1 প্লাস y2/2 z1 প্লাস z2/2। ওকে, আর যদি এক্সটার্নালি ডিভাইড করে তখন কি হবে, মাইনাস চলে আসবে। এটা ইন্টারনালি ডিভাইডের জন্য এটা পেয়েছি, এক্সটার্নালি ডিভাইড করলে তাহলে আমি এটা পাবো। ওকে, আর যদি আমি ধরি m/n = ল্যামডা ধরে নিলাম, তখন রেশিওটা λ:1 হয়ে যাচ্ছে। তার মানে আলটিমেট এই যে m/n যে ফর্মুলাটা রয়েছে এটাকে উপর নিচে n দিয়ে ভাগ করে দে, তাহলে কি হবে m/n আসবে সেখানে, আর m/n এর জায়গায় ল্যামডা বসিয়ে দে, তাহলে আলটিমেট আমি এমন একটা ফর্ম পাবো। এই ফর্মটা খুব একটা দরকার হয় না, মেনলি আমাদের উপরের ফর্মটাই দরকার হয়। ঠিক আছে, আমি জাস্ট এগুলো যে ফর্মগুলো হয় আমি বলে যাচ্ছি। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের, যদি একটা স্ট্রেট লাইন থাকে m:n রেশিওতে ডিভাইড করে, তার ওই যে পয়েন্টটা m:n রেশিওতে ডিভাইড করছে তার কোঅর্ডিনেট কীভাবে আমরা বের করি, বা সেটা মিডিল পয়েন্ট হলে কীভাবে বের করি। ঠিক আছে, ডিরেকশান কোসাইন অফ এ লাইন। তাহলে ডিরেকশান কোসাইন বলতে কি বুঝি না, ডিরেকশান কোসাইন বলতে বুঝি আমরা, ধরো 3 ডাইমেনশান, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা অরিজিন, এটা জেড অ্যাক্সিস। একটা লাইন ছিল দিস, ওপি একটা লাইন ছিল কি এমনটা। এই লাইনটা যদি এক্স অ্যাক্সিসের সঙ্গে আলফা অ্যাঙ্গেল করে, ওয়াই অ্যাক্সিসের সঙ্গে বিটা অ্যাঙ্গেল করে, আর জেড অ্যাক্সিসের সঙ্গে গামা অ্যাঙ্গেল করে থাকে, যদি এই অ্যাঙ্গেলগুলো করে থাকে তাহলে কস আলফা, কস বিটা, কস গামা এদেরকে আমরা কি বলে থাকি, এই স্ট্রেট লাইনের ডিরেকশান কোসাইন। তাহলে কি বললাম, যদি এমনটা হয় তাহলে কস আলফা, কস বিটা, কস গামা এগুলোকে কি বলে থাকি না, এই স্ট্রেট লাইনের, এই যে ওপি স্ট্রেট লাইনের এর ডিসিএস, ডিআরএস নয় সরি ডিসিএস, এই স্ট্রেট লাইনের ডিসিএস। এবার আমরা এটাকে এল দ্বারা ডিনোট করি, এটাকে এম দ্বারা ডিনোট করি, এটাকে এন দ্বারা ডিনোট করে থাকি।
ওকে, তাহলে এই কথাটাই বলেছে, ওপি যদি আলফা বিটা অ্যাঙ্গেল করে থাকে ও এক্স ওয়াই ও জেডের সঙ্গে কোঅর্ডিনেট অ্যাক্সিসের সঙ্গে, তাহলে আলফা বিটা গামা আর কল্ড ডিরেকশন অ্যান্ড অ্যাঙ্গেল, এগুলোকে ডিরেকশন অ্যান্ড অ্যাঙ্গেল বলা হয়ে থাকে এই লাইন সেগমেন্টের। আর কস আলফা কস বিটা কস গামা এদেরকে আমরা কি বলে থাকি, ডিরেকশন কোসাইন বলে থাকি। ঠিক আছে, ডিসিএস। তাহলে কস আলফা কস বিটা গামাকে আমরা কি বলে থাকি না ডিসিএস বলে থাকি, এবং এটাকে আমরা এল এম দ্বারা ডিনোট করে থাকি, তার মানে আলটিমেট আমরা এল এম এন বলতে পারি। এবার এটা কোন লাইনের বলেছি, ওপি লাইনের বলেছি, ওপি লাইনের বলেছি, এভাবে ডিসিএসগুলো এভাবে পাই। এটা যেমন অ্যাঙ্গেলটা আলফা বিটা গামা হচ্ছে, তেমন অ্যাঙ্গেলটাকে আবার এভাবেও নিতে পারি 180 মাইনাস আলফা 180 মাইনাস বিটা 180 মাইনাস গামা, এভাবেও নিতে পারি অপোজিট ডিরেকশন থেকে যদি ক্যালকুলেশন করি। ঠিক আছে, যদি তাই হয়ে থাকে তখন মাইনাস কস আলফা মাইনাস এল মাইনাস এম মাইনাস এল এরাও কি হয়ে থাকবে, ডিরেকশন কোসাইন হয়ে থাকে। তাহলে একটা স্ট্রেট লাইনের ডিসিএস দুটো হতে পারে, তাহলে আইদার ডিসিএস কি হবে, একটা স্ট্রেট লাইনের ডিসিএস এল এম এন হবে, অথবা মাইনাস এল মাইনাস এম মাইনাস এন হবে। তাহলে একটা স্ট্রেট লাইনের ডিসিএস কেবলমাত্র দুটো হতে পারে, এল এম এন হতে পারে, অথবা মাইনাস এল মাইনাস এম মাইনাস এন। এল এম এন কখন ভাবি না, অ্যাঙ্গেলগুলো কস আলফা কস বিটা কস গামা হলে। মাইনাস এল মাইনাস এম মাইনাস এন কখন ভাবি, 180 মাইনাস আলফা 180 মাইনাস বিটা 180 মাইনাস গামা, মানে ক্লকওয়াইজ ডিরেকশন আর অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন দুটো নিয়ে বলছি। তাহলে আমাদের মেন মনে রাখার বিষয়বস্তু হচ্ছে এটা, যে একটা স্ট্রেট লাইনের ডিসিএস কেবলমাত্র দুটো হতে পারে, আইদার এল এম এন এটা হবে, অথবা মাইনাস এল মাইনাস এম মাইনাস এন, এছাড়া আর কোনো ডিসিএস থাকতে পারে না একটা স্ট্রেট লাইনের। এবারে কয়েকটা রেজাল্ট একটু মনে রাখতে হবে, দেশ কস স্কোয়ার আলফা কস স্কোয়ার বিটা কস স্কোয়ার গামা ইকুয়াল টু 1, অথবা এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল টু 1। যদি এল এম এন ডিসিএস হয়ে থাকে তা সেগুলো স্কোয়ারের সাম ইকুয়াল টু অবশ্যই কী হবে, 1 হয়ে থাকবে। ওকে, আচ্ছা এক্স অ্যাক্সিসের ডিসিএস কী হবে না, এক্স অ্যাক্সিস যেটা রয়েছে এর ডিসিএস হবে 1 0 0, এগুলো সব কী হচ্ছে ডিসিএস বা ডিরেকশন কোসাইন। আর জেড অ্যাক্সিসের ডিসিএস কী হবে 0 0 1, এটা কি হয়ে যাবে ডিসিএস কার, জেড অ্যাক্সিসের। ওয়াই অ্যাক্সিসের ডিসিএস কী হবে 0 1 0, এটা কি হচ্ছে ডিসিএস। ওকে, কারণ এক্স অ্যাক্সিস নিজের সঙ্গে 0 ডিগ্রি অ্যাঙ্গেল করে, তাহলে কস 0 ভ্যালু কত 1, তার মানে এটা 1 আসবে। আর বাকি সমস্ত কি এক্স অ্যাক্সিস বাকি সমস্ত সঙ্গে কি হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করছে, ও জেটের সঙ্গে ওয়াইয়ের সঙ্গে 90 ডিগ্রি, কস 90 ডিগ্রি ভ্যালু কত 0, তার মানে আলটিমেট 1 0 0 এমনটা আসবে। একটু এগুলো রেজাল্টগুলোকে মনে রাখতে হবে। তাহলে বাকি এই যে তিনটে বলে দিলাম, যে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিসের ডিসিএস কি হয়ে থাকে এখানে লেখা আছে। ওকে, চলো নেক্সট। এবার ডিরেকশন রেশিও। ডিরেকশন রেশিও কি, ডিরেকশন রেশিও আর কিছুই নয়, এমন নাম্বার, ডিরেকশন রেশিও হচ্ছে আর কিছুই নয় এনি 3 নাম্বার, যে কোনো 3টে নাম্বার কি বলছে না ডিরেকশন কোসাইনের সঙ্গে প্রপোর্শনাল হতে হবে। প্রপোর্শনাল হতে হবে কার সঙ্গে না ডিরেকশন কোসাইন। তাহলে এল এম এন এরা যদি ডিরেকশন কোসাইন হয় বা ডিসিএস হয়, এর সঙ্গে প্রপোর্শনাল হচ্ছে এমন যে কোনো নাম্বার, সেটাকে আমরা কি বলে থাকি ডিরেকশন রেশিও বলে থাকি। তার মানে একটা স্ট্রেট লাইনের ডিরেকশন রেশিও কতগুলো থাকতে পারে, ইনফাইনাইট সংখ্যক থাকতে পারে। ঠিক আছে, একটা প্রপোর্শনাল নাম্বার তো শেষ নেই, অনেক হতে পারে। তার মানে একটা স্ট্রেট লাইনের ডিরেকশন কোসাইন কেবলমাত্র দুটো, আর ডিরেকশন রেশিও কত হবে, ইনফাইনাইট সংখ্যক হতে পারে। ঠিক আছে, ওকে। এবারে একটা ক্যালকুলেশন একটু দেখ এখানে। তাহলে যেহেতু প্রপোর্শনাল তার জন্য আমি বলেছি এল বাই এ ইকুয়াল টু এম বাই বি ইকুয়াল টু এন বাই সি। এবার ইকুয়াল টু প্লাস মাইনাস স্কোয়ার রুট ওভার করে স্কোয়ার করে দিচ্ছি। যেহেতু এল এম এন এরা হচ্ছে ডিসিএস, তার মানে এদের ভ্যালু কত 1, একটু আগে বলেছি যদি এল এম এন ডিসিএস হয় এটা সমান কি হয় 1 হয়। তাহলে এখানে আমি 1 বসিয়েছি, তাহলে দিস রুট আন্ডার, তাহলে এখান থেকে এল সমান আমি কি পাচ্ছি প্লাস মাইনাস এ দিস, এম সমান প্লাস মাইনাস এই যে বি আছে বি ইন্টু এইটা এন সমান দিস। তাহলে আলটিমেট আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে এই যেটা আমি পেলাম এটা কি হচ্ছে পিও লাইনের ডিসিএস আমি পেলাম। তাহলে ডিআরএস থেকে আমি ডিসিএস কি করে পাচ্ছি না, মনে রাখবো এইভাবে এ বি আর সি এরা যদি কোনো একটা স্ট্রেট লাইনের ডিরেকশন রেশিও হয়ে থাকে ডিআরএস হয়ে থাকে, তাহলে এখান থেকে আমি ডিসিএসে যদি যেতে হয় তাহলে কিভাবে যাব না এ বাই রুট আন্ডার এগুলো স্কোয়ার করে যোগ করে দেবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা বি বাই রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা সি বাই রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার।
ঠিক আছে, তাহলে এইটা আমার কি হয়ে যাবে ডিরেকশন কোসাইন। তাহলে কোনো একটা স্ট্রেট লাইনের ডিরেকশন রেশিও যদি দেওয়া থাকে সেখান থেকে ডিরেকশন কোসাইনে যাব কি করে, তার মেথড হচ্ছে দিস। তাহলে আমাকে এটা মনে রাখতে হবে, অথবা মাইনাস দিয়েও লিখতে পারি দিস, এটাও হতে পারে। তো ইন জেনারেল আমরা প্লাসটাকে নিয়েই ক্যালকুলেশন করি। ঠিক আছে, এটা কি হচ্ছে ডিআরএসগুলোকে আমি ডিসিএসে কনভার্ট করলাম। তাহলে আলটিমেট কোনো একটা স্ট্রেট লাইনের যদি ডিরেকশন রেশিও জানি আমি সেগুলোকে ডিসিএসে নিয়ে যেতে পারবো। তার মেকানিজম কি দিস, ওইটা যেটা থাকবে ওর নিচে ওগুলো স্কোয়ার করে যোগ করব তার রুট, ব্যাস এই হয়ে গেল। আচ্ছা, আর ডিরেকশন রেশিওটা কি হচ্ছে না ডিরেকশন কোসাইনের সঙ্গে প্রপোর্শনাল এমন নাম্বার। আচ্ছা, এবারে যে কোনো নাম্বার যদি এই রেজাল্টটাকে স্যাটিসফাই করে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার ইকুয়াল টু এন স্কোয়ার ইকুয়াল টু 1, সেই নাম্বারটাকে এটাকে যদি স্যাটিসফাই করে রেজাল্টটাকে এল এম এন এর যে ভ্যালুর জন্য, তার মানে সেগুলো কি হয়ে যাবে ওই স্ট্রেট লাইনের ডিরেকশন কোসাইন বা ডিসিএস হয়ে যাবে। ওকে, আচ্ছা এবার হচ্ছে বলছে এমনটা, ধর এটা একটা পয়েন্ট পি আর এটা একটা পয়েন্ট কিউ, তার মানে পি কিউ হচ্ছে একটা স্ট্রেট লাইন। তাহলে পি কিউ যদি একটা স্ট্রেট লাইন হয় তাহলে এই যে পি কিউ এর কোঅর্ডিনেট ধরলাম x1 y1 z1 আর কিউর কোঅর্ডিনেট হলো x2 y2 z2। তাহলে এই যে পি কিউ স্ট্রেট লাইনটা এর যদি আমি ডিরেকশন রেশিও বের করতে যাই তাহলে কীভাবে পাবো না কোঅর্ডিনেটের ডিফারেন্স করলে ডিরেকশন রেশিও পেয়ে যাই। তাহলে কোঅর্ডিনেটের ডিফারেন্স যদি করি এই যে দেশ কোঅর্ডিনেটগুলো ডিফারেন্স যদি করি তাহলে আমরা কি পাবো ডিরেকশন রেশিও পাবো। আর ডিরেকশন কোসাইন কখন পাবো না এই কোঅর্ডিনেটের ডিফারেন্স যেগুলো করেছি এটাকে কি করব ওই লেন্থটা দিয়ে স্ট্রেট লাইনের লেন্থ দিয়ে ভাগ করব, মানে পি কিউ দিয়ে ভাগ করব। তার মানে আলটিমেট দেশ এইটা, এগুলো কি হচ্ছে কোঅর্ডিনেটের ডিফারেন্স x2 - x1 বাই কি করলাম পি কিউ লেন্থ। তার লেন্থ দিয়ে যখন আমি ভাগ করে দেবো ডিরেকশন রেশিওকে, এটা হচ্ছে লেন্থ, লেন্থ দিয়ে যদি আমি ভাগ করে দিই তাহলে কি হবে না ডিরেকশন রেশিওটা আমি ডিরেকশন কোসাইনে কনভার্ট করতে পারি। ঠিক আছে, আর পি কিউ কী হবে দুটো পয়েন্টের ডিস্টেন্স, সেটা তো একটু আগে আমরা দেখলাম, এই ফর্মুলা নতুন কিছু নয়। তাহলে আমার বক্তব্য হচ্ছে এখানে এটাই যে একটা স্ট্রেট লাইনের দুটো এন্ড পয়েন্ট যদি জানি সেই স্ট্রেট লাইনের ডিরেকশন রেশিও পাবো কি করে কোঅর্ডিনেটের ডিফারেন্স, আর ডিরেকশন কোসাইন পাবো কি করে ওই ডিরেকশন রেশিওকে আমি ওই স্ট্রেট লাইনের লেন্থ দিয়ে ভাগ করে দেবো, দিলে আমি ডিরেকশন কোসাইন পেয়ে যাব। ওকে চলো তাহলে এটা পেয়ে গেলাম। আচ্ছা এবার হচ্ছে প্রজেকশন, প্রজেকশনটা কীভাবে বের করি না ধর এটা হচ্ছে একটা স্ট্রেট লাইন পি কিউ, পি এর কোঅর্ডিনেট হচ্ছে x1 y1 z1, কিউর কোঅর্ডিনেট হচ্ছে x2 y2 z2। ঠিক আছে, এবারে এখানে একটা স্ট্রেট লাইন রয়েছে, ধরলাম এই স্ট্রেট লাইনটা আমি ক্যাপিটাল এল দ্বারা নাম দিলাম, এবং এই স্ট্রেট লাইনের কি দরকার এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, ডিরেকশন কোসাইন দরকার, ডিরেকশন কোসাইন দরকার এল এর। তাহলে আমি এইখানে বললাম এল এম এন এরা কি হচ্ছে ডিরেকশন কোসাইন ডিসিএস। তাহলে এই যে লাইনটা এই লাইনের ডিরেকশন কোসাইন যদি এল এম এন হয় তাহলে এই যে পিকিউ লাইন এর প্রজেকশন তার মানে কি এখান থেকে পারপেন্ডিকুলার এখান থেকে পারপেন্ডিকুলার, তাহলে এই যে প্রজেকশন ধরে এটাকে আমি নাম দিলাম এবি, তাহলে পিকিউর প্রজেকশন হচ্ছে এবি, এই প্রজেকশন এবি সমান কি হবে এই এল লাইনের উপরে না ফর্মুলা হচ্ছে কোঅর্ডিনেটগুলো ডিফারেন্স ইনটু যে লাইনের উপর প্রজেকশন সেই লাইনের ডিরেকশন কোসাইন। তাহলে ফর্মুলাটাকে দেশ এই যে দ্য প্রজেকশন অফ পিকিউ অন এল এটা সমান কি হচ্ছে দেশ, দেখ কোঅর্ডিনেটগুলো ডিফারেন্স ইনটু কি যে লাইনের উপরে আমি প্রজেকশনটা নিয়েছি সেই লাইনের ডিরেকশন কোসাইন। এই জায়গাটা ওই জন্য খুব ইম্পর্টেন্ট, ডিসিএস নিতে হবে ডিআরএস নয় কিন্তু, খেয়াল রাখবি। তাহলে এখানে সেই লাইনের কি হচ্ছে ডিসিএস। ওকে আচ্ছা এবারে যদি পি পয়েন্টটা এটা হয় পজিশন ওপি মানে একটা অরিজিন থেকে যদি যায়, এখানে পি কিউ নিয়েছি যদি স্ট্রেট লাইনটা এমন হয় আর কি অরিজিন থেকে যদি যায়, ধর এমনটা বলতে চাইছে এটা এক্স অ্যাক্সিস এটা ওয়াই অ্যাক্সিস এটা জেড অ্যাক্সিস, এমন এটা ও এটা ধর পি, এটা পি এরকম। ঠিক আছে, এমনভাবে লাইনটা আছে, তাহলে এই লাইনের প্রজেকশন যদি নিই তাহলে এটা ও তো অরিজিন হয়ে গেছে মানে এখানে একটা অরিজিন হয়ে গেছে, তখন আলটিমেট কি হবে না যে লাইনের উপর প্রজেকশন নেব সেই লাইনের ডিসিএস যদি এল এম এন হয় তাহলে প্রজেকশনটা কি হবে না এল ইন্টু x1 প্লাস ওয়াই সরি এল ইন্টু x1 কমা এম ইন্টু y1 কমা এন ইন্টু z1। ওকে
অন দ্য স্ট্রেট লাইন হুজ ডিসিএস দিস। ওকে, তাহলে এই হচ্ছে কয়েকটা ফর্মুলা। এবারে এভাবে ফর্মুলাগুলো মনে রাখাটা একটু কঠিন, কোনো সমস্যা নেই, অঙ্ক করতে করতে ফর্মুলাগুলো বেশি মনে থাকে যখন কাজে লাগানো হয়। ওকে, চলো নেক্সট দেখি। আচ্ছা, এবার বলছে দুটো স্ট্রেট লাইন, তাদের মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে বলছে ধরো এটা একটা স্ট্রেট লাইন, এটা একটা স্ট্রেট লাইন, ধর এটা এ বি আর না এখানে ওপি আর ও কিউ নিয়েছে, ঠিক আছে। তাহলে ধর এটা ওপি আর এটা ও কিউ। পি এর কোঅর্ডিনেট x1 y1 z1, কিউর কোঅর্ডিনেট x2 y2 z2, এদের মধ্যে অ্যাঙ্গেল থিটা, এদের মধ্যে অ্যাঙ্গেল থিটা। এবারে যদি এই ওপি স্ট্রেট লাইন এর ডিসিএস L1 M1 N1 হয়ে থাকে, এটা কি বললাম, ডিসিএস। আর এই যে স্ট্রেট লাইন এর ডিসিএস যদি L2 M2 N2 হয়ে যায়, এটা কি বললাম, ডিসিএস, ডিরেকশন কোসাইন। তাহলে cos থিটা সমান ফর্মুলা কি হয় না, cos থিটা ইকুয়াল টু ফর্মুলা হয়ে যায় L1 ইন্টু L2 প্লাস M1 ইন্টু M2 প্লাস N1 ইন্টু N2, যদি ওরা ডিসিএস হয়। আর একটা ফর্মুলা হয়, একটু আইডেন্টিটাকে পারলে মনে রাখার চেষ্টা করবি, না মনে রাখলেও হবে, খুব একটা লাগে না, ঠিক আছে। এখানে সাইন থিটা ইকুয়াল টু এমনটা হয়। এবার এরা যদি ডিসিএস না হয় ডিআরএস হতো, তাহলে কি হতো, এক্সট্রা করে একটা জিনিস আসতো, সেটা হচ্ছে দিস। যদি ডিআরএস হতো তখন ফর্মুলাটা আসতো এমনটা। তাহলে আমি বলতে চাইছি কি না, ঠিক একই কথাই, ধর এটা ওপি স্ট্রেট লাইন আর এটা কিউ, এইবারে এটা হচ্ছে A1 B1 C1, এরা কি ডিরেকশন রেশিও, আর এটা যদি A2, B2, C2 হয়, এরা কি হচ্ছে ডিরেকশন রেশিও। তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা হয়, তখন ফর্মুলাটা কি হয়, cos থিটা ইকুয়াল টু A1 A2 প্লাস B1 B2 প্লাস C1 C2 বাই রুট আন্ডার A1 স্কোয়ার প্লাস B1 স্কোয়ার প্লাস C1 স্কোয়ার ইন্টু রুট আন্ডার A2 স্কোয়ার প্লাস B2 স্কোয়ার প্লাস C2 স্কোয়ার, যদি ডিরেকশন রেশিও হয়। আর ডিরেকশন কোসাইন হলে কি হয়, এগুলোর ভ্যালু 1 হয়ে যায়, তার জন্য তখন আলটিমেট কি হয়, এমন ফর্মে থাকে। ওকে, আচ্ছা, আর একটা আইডেন্টিটি এখানে রয়েছে, পারলে মনে রাখবি, সাইন থিটা ইকুয়াল টু আমি এমন একটা রেজাল্ট পাই। ওকে, এবার দুটো স্ট্রেট লাইন একে অপরের সঙ্গে পারপেন্ডিকুলার কখন হবে আর প্যারালাল কখন হবে। যদি দুটো স্ট্রেট লাইন একে অপরের সঙ্গে পারপেন্ডিকুলার হয় এবং দুটো স্ট্রেট লাইনের ডিরেকশন কোসাইন দেওয়া রয়েছে, তাহলে আমি বলতে পারবো L1 প্লাস L2 প্লাস M1 প্লাস L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 ইকুয়াল টু 0, বা ডিরেকশন রেশিও দেওয়া রয়েছে, তাহলে আমি সেখান থেকে বলতে পারবো A1 A2 প্লাস B1 B2 প্লাস C1 C2 ইকুয়াল টু 0। ওকে, ডিরেকশন কোসাইন হলেও এটা, ডিরেকশন রেশিও হলেও এটা, যদি একে অপরের সঙ্গে পারপেন্ডিকুলার হয়ে যায়, দুটো স্ট্রেট লাইন একে অপরের সঙ্গে পারপেন্ডিকুলার হয়। আর যদি দুটো স্ট্রেট লাইন একে অপরের সঙ্গে প্যারালাল হয় বা কোলিনিয়ার হয়, যদি দুটো স্ট্রেট লাইন একে অপরের সঙ্গে প্যারালাল হয় বা কোলিনিয়ার হয়, তখন কি হবে, প্রপোর্শনাল হবে। এই যে L1 যদি ডিরেকশন কোসাইন দেওয়া থাকে, তাহলে L1 বাই L2 ইকুয়াল টু M1 বাই M2 ইকুয়াল টু N1 বাই N2, আর যদি ডিরেকশন রেশিও দেওয়া থাকে, তাহলে বলবো A1 বাই A2 ইকুয়াল টু B1 বাই B2 ইকুয়াল টু C1 বাই C2। ওকে, তাহলে এই হচ্ছে ওভারঅল কোঅর্ডিনেটের যে যে ফর্মুলাগুলো দরকার, সেগুলো কম বেশি আমি একটু বলে দিলাম। ওকে, চলো এবার আমরা অঙ্কতে যাই। মেনলি আমাদের এখানে প্রবলেম সলভ করতে হবে, এমন নয় যে এগুলো তোরা জানিস না, যেগুলো বলেছি তোরা সবই জানিস, ঠিক আছে। তো মেনলি আমাদের এখানে অঙ্কগুলো করতে হবে, অঙ্ক করতে করতে যখন জিনিসগুলো আসবে তখন আমি বলে যাব আবার। ওকে, চলো তাহলে এবারে অঙ্কগুলো করি। টার্গেট প্রত্যেক দিন এক একটা ক্লাসে জিওমেট্রির এক একটা চ্যাপ্টার শেষ করা, ঠিক আছে। আজকে যেমন কোঅর্ডিনেট শেষ করব, নেক্সট ক্লাসে প্লেন শেষ করব, তারপরে ক্লাসে স্ট্রেট লাইন শেষ করব, তারপরে স্পিয়ার, কোন, সিলিন্ডার এগুলো আছে, তারপরে 2Dটাকে আবার শুরু করতে হবে। 2Dতে আবার বেশ কয়েকটা চ্যাপ্টার আছে, ঠিক আছে। পোলার ইকুয়েশান থেকে যেমন কোশ্চেন আসবেই, ঠিক আছে, ও প্রায়ই আসে পোলার ইকুয়েশান থেকে কোশ্চেন, ঠিক আছে। আচ্ছা চলো তাহলে এবারে নে, তাহলে এবার অঙ্কগুলো করা যাক। কি বলছে দেখ, দ্য ডিরেকশন কোসাইন, সবসময় খেয়াল রাখবি এই জায়গাগুলোতে কি দেওয়া রয়েছে, ডিরেকশন কোসাইন আর ডিরেকশন রেশিও। তাহলে আমার এখানে ডিরেকশন কোসাইন দেওয়া রয়েছে, বলছে দ্য ডিরেকশন কোসাইন অফ এ স্ট্রেট লাইন জয়নিং দ্য পয়েন্টস, এইটা। তাহলে একটা স্ট্রেট লাইন রয়েছে, এই স্ট্রেট লাইনের কোঅর্ডিনেট বলা রয়েছে 5 -3 8, আর একটা রয়েছে, ধর এটা হচ্ছে পি নাম দিলাম, আর এটা হচ্ছে কিউ, এটার কোঅর্ডিনেট বলেছে 6 -1 6। তাহলে এই স্ট্রেট লাইনটার ডিরেকশন কোসাইন বের করতে বলেছে। ভালো কথা,
তাহলে কি করব, একটু আগে আমি বললাম আগে কি করবি না ডিরেকশন রেশিওটা বের করে নে। তাহলে ডিরেকশন রেশিও কি হবে, ডিআরএস অফ পিকিউ। জাস্ট বেশি কিছু লিখছি না বাবা, বেশি কিছু লিখলে অনেক সময় যায়, অল্প লিখে বলে দিচ্ছি। ডিরেকশন রেশিও কি হবে, কোঅর্ডিনেটগুলোর ডিফারেন্স। আমি একটু আগে বললাম ডিরেকশন রেশিও কি হয়, কোঅর্ডিনেটগুলোর ডিফারেন্স। তাহলে আলটিমেট কি হবে 6 - 5 - 1 এটা +3, তারপর হচ্ছে 6 - 8। তার মানে আলটিমেট কত হচ্ছে এখান থেকে না 1 2 আর হচ্ছে -2। এটা আমি কি পাচ্ছি, ডিরেকশন রেশিও পেয়েছি। কিন্তু আমার ডিরেকশন রেশিও দেয়নি, আমাকে বের করতে বলেছে কি না ডিরেকশন কোসাইন। ঠিক আছে, তাহলে এবার ডিরেকশন কোসাইন কি করে বের করব, ডিআরএস ছিল, এবার ডিসিএস অফ পিকিউ কি করব, এইটা 1টাকে ভাগ করে দে √, স্কোয়ার করে, তাহলে 1 স্কোয়ার 2 স্কোয়ার, এটা হচ্ছে -2 স্কোয়ার, তারপরে 2/√, এটা কি হচ্ছে 1 স্কোয়ার 2 স্কোয়ার প্লাস -2 এটা স্কোয়ার, তারপরে -2/√, 1 স্কোয়ার 2 স্কোয়ার প্লাস -2 এটার। ওকে, ভাগ করে দে। তার মানে আলটিমেট তুই এখান থেকে কি পাবি না 1/2 2 4 4 8 1 9 মানে 3। তাহলে দেশ এটা 2/3, এটা হচ্ছে -2/3। ওকে, আমি একটু আগে কি বললাম প্লাস মাইনাস আসে। ঠিক আছে, এটা আমি একটা ক্যালকুলেশন করেছি, আর একটা কী হবে প্লাস মাইনাস আসে, তাহলে একেবারে লিখে দে। তাহলে প্লাস মাইনাস যদি আসে তাহলে 1/3 2/3 এটাকে আমি লিখব প্লাস এসছে তাহলে দুটো করে পাবো, +-1/3 +-2/3 আর প্লাস মাইনাস নিলে -+2/3। তাহলে আলটিমেট কারেক্ট অপশান হচ্ছে এইটা দিস, এইটা হচ্ছে ওই স্ট্রেট লাইনের ডিরেকশন কোসাইন বা ডিসিএস। তাহলে কি করলাম, আগে আমি জাস্ট কি করলাম কোঅর্ডিনেটের ডিফারেন্স করে দিলাম, দেওয়ার পরে আমি ডিরেকশন রেশিও পেয়ে গেছি, ব্যাস এটা দিয়ে ভাগ করলাম ডিরেকশন কোসাইন পেয়ে গেলাম। ওকে, চলো নেক্সট অঙ্ক। এবারে কি বলছে, LMN বি দ্য ডিরেকশন কোসাইন। এখানে বলে দিচ্ছে কি LMN ডিরেকশন কোসাইন, LMN বলছে ডিরেকশন কোসাইন অফ এ স্ট্রেট লাইন। তাহলে একটু আগে বলেছি যদি LMN ডিরেকশন কোসাইন হয় ফর্মুলা কি বলছে যে L² + M² + N² = 1 হয়, ব্যাস হয়ে গেল, আর কিছু নেই। চলো নেক্সট অঙ্কতে যাই। ইফ দ্য প্রজেকশন অফ এ লাইন অফ দ্য অ্যাক্সিস দিস। আচ্ছা, এবারে কোশ্চেনটা একটু ভালো করে দেখ। ধর এটাকে আমি এক্স অ্যাক্সিস নিলাম, এটা অরিজিন, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস। একটা লাইন আছে, সেই লাইনটার অ্যাক্সিসের উপরে প্রজেকশন বলে দিচ্ছে 2 3 6, মানে এক্স অ্যাক্সিসের উপর প্রজেকশন হচ্ছে 2, ওয়াই অ্যাক্সিসের প্রজেকশন হচ্ছে 3 আর জেড অ্যাক্সিসের উপর প্রজেকশন হচ্ছে 6। তাহলে ওই লাইনটার ডিরেকশন কোসাইন বের করতে বলেছে। তো ধর আমি জাস্ট বোঝানোর জন্য এই একটা লাইনটা নিলাম ওপি। তাহলে এই লাইনটা ওপি নিয়েছি, এর প্রজেকশন কি এক্স অ্যাক্সিসের উপরে যদি হয় এইটা, ঠিক আছে, এক্স অ্যাক্সিসের উপরে প্রজেকশন কি এইটা হচ্ছে এক্স অ্যাক্সিসের উপরে প্রজেকশন। আমি লাইনটা নিলাম ওপি, এই লাইনের কি বের করতে বলেছে না এই লাইনের ডিরেকশন কোসাইন বের করতে বলেছে, আমাকে বের করতে বলেছে কোনটা ডিরেকশন কোসাইন। তো আমি ধরে নিচ্ছি এই লাইনটার ডিরেকশন কোসাইন হচ্ছে LMN বা এটাকে আমি DCS লিখলাম, এটা আমি ধরে নিলাম। ঠিক আছে, সে বা লেট, ওকে ধরে নিলাম দিস। কোশ্চেনে বলেছে এই লাইনের প্রজেকশন এক্স অ্যাক্সিসের উপরে কত 2, তার মানে এটা হচ্ছে 2, এটা হচ্ছে 2। ওকে, আচ্ছা আমি ধরলাম ওপিটা হচ্ছে আর, ওপি হচ্ছে লেন্থ আছে, এটা ধরলাম আর, এবং ধরলাম এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা, এক্স অ্যাক্সিসের সঙ্গে এই লাইনটা আলফা অ্যাঙ্গেল করেছে। তাহলে এক্স অ্যাক্সিসের সঙ্গে যদি এই লাইনটা আলফা অ্যাঙ্গেল করে থাকে তাহলে আমি এখান থেকে কি পাচ্ছি না কস আলফা সমান আমি কি পাবো, কস থিটা ইকুয়াল টু কি হয় ভূমি বাই অতিভুজ, তার মানে 2/r। তাহলে কস থিটা ইকুয়াল টু হচ্ছে 2/r। এবারে আমরা ইন জেনারেল আমাদের স্ট্যান্ডার্ড নোটেশন কি না L ইকুয়াল টু আমরা নিই কস আলফা, M ইকুয়াল টু নিই কস বিটা আর N সমান নিই কস গামা, এটাই নিয়ে থাকি ডিরেকশন কোসাইনের শর্ট ফর্ম। তার মানে আমি L ইকুয়াল টু 2/r এটা লিখতে পারি, দেখতো রে বাবা, তাহলে L ইকুয়াল টু 2/r এটা লিখতে পারি। তার মানে এখান থেকে আর এল সমান কি পাচ্ছি 2 পাচ্ছি, আর এল সমান কি পাচ্ছি 2 পাচ্ছি। ঠিক সেমভাবে
এই পরেরগুলো পাবো, কস আলফা যেমনভাবে পেয়েছি কস বিটা পাবো, কস গামা পাবো, সেটা নিয়ে এঁকে দেখাতে পারছি না। তাহলে সিমিলারলি কি পাবো, সিমিলারলি আর এম এটা সমান পাবো 3 বলা আছে, আর আর এন এটা সমান কত পাবো 6 এটা বলা আছে। ঠিক আছে, এগুলো আমার কোশ্চেনে বলা আছে। যদি তাই হয় এবার আমি কি পাচ্ছি এখান থেকে দেখ। তাহলে নাও এগুলোকে স্কোয়ার করে যোগ করে দে। তাহলে আর স্কোয়ার এটা হয়ে যাবে এল স্কোয়ার, এটা এম স্কোয়ার, এটা এন স্কোয়ার, তাহলে এটা হয়ে যাবে 4, এটা 9, আর এটা 36 স্কোয়ার করে যোগ করে দিলাম। এবার এইটার ভ্যালু কি হবে 1 হয়ে যাবে। কেন না এল এম এন এগুলো কি ডিসিএস, তাহলে এটার ভ্যালু 1। তার মানে আর স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে রে 40 49 49, পাশে লিখে দে সিন্স এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল টু 1। তার মানে আর ইকুয়াল টু 7 প্লাস 7 নে, আর তো অ্যাকচুয়ালি ডিস্ট্যান্স, তাহলে এখানে পজিটিভ হবে ডিস্ট্যান্স, তাহলে আর ইকুয়াল টু 7। তাহলে আর ইকুয়াল টু যদি 7 হয় আমার কি দরকার না এল, আমি অ্যাকচুয়ালি বের করতে চাইছি কি এল এম এন, এই যে ডিসিএস বের করতে বলেছে এল এম এন, তাহলে আমি এখান থেকে এল পেয়ে যাব, এখান থেকে আমি এল পেয়ে যাব। তাহলে দেখ এখান থেকে আমি কি পাবো এল পেয়ে যাব। তার মানে এল সমান কত হবে 2/r মানে 2/7। এম সমান কত হবে এখান থেকে পেয়ে যাব এমটা, তাহলে এম সমান কত হবে না 3/7, আর এন সমান কত হবে এখান থেকে পেয়ে যাব এন সমান, তাহলে এন সমান হবে 6/7। তার মানে আলটিমেট 2/7, 3/7 আর 6/7 এগুলোই কি হয়ে গেল আমার এই যে স্ট্রেট লাইনটা তার ডিরেকশন কোসাইন বা ডিসিএস, তার কোসাইন বা ডিসিএস। তাহলে আলটিমেট কি হচ্ছে না 2/7, 3/7 আর 6/7, কোনটা 2/7, 3/7, 6/7, এইটা কি হয়ে গেল আমার ডিরেকশন কোসাইন। ওকে, কিভাবে অঙ্কটা করলাম আশা করি বুঝেছিস। চলো এবার নেক্সট অঙ্কতে যাই। আলফা বিটা গামা কি বলছে ডিরেকশন অ্যাঙ্গেল অফ এ স্ট্রেট লাইন, দেন হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ কারেক্ট। ওকে, তাহলে আলফা বিটা যদি ডিরেকশন অ্যাঙ্গেল হয়ে থাকে, একটু আগে আমি বললাম, তাহলে আলফা বিটা যদি ডিরেকশন অ্যাঙ্গেল হয় তার মানে কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা ইকুয়াল টু কী হবে রে বাবা 1 হবে। আলফা বিটা যদি ডিরেকশন অ্যাঙ্গেল হয় তাহলে এটার সমান কী হবে 1 হবে। এই যে একটু আগে তোরা যে ফর্মুলাগুলো দেখে এলি, আমি আর ফর্মুলাগুলো বারবার দেখাচ্ছি না, কারণ এগুলো তো সব জানিস তোরা কম বেশি। একটু আগে বলে এসছে এই যে দেশ আলফা বিটা যদি ডিরেকশনাল অ্যাঙ্গেল হয়ে থাকে, কোথায় লেখা ছিল এই যে দেশ, এই যে আলফা বিটা গামা যদি ডিরেকশনাল অ্যাঙ্গেল হয়ে থাকে তাহলে কস স্কয়ার আলফা কস স্কয়ার বিটা কস স্কয়ার গামা ইকুয়াল টু 1। তাহলে যদি তাই হয় তাহলে আমি এখান থেকে কি বলতে পারবো দেশ 1 বলতে পারি। এবারে কস স্কয়ার মানে 1 মাইনাস সাইন স্কয়ার আলফা 1 মাইনাস সাইন স্কয়ার বিটা 1 মাইনাস সাইন স্কয়ার গামা ইকুয়াল টু 1। তার মানে আলটিমেট সাইন স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার বিটা প্লাস সাইন স্কয়ার গামা ইকুয়াল টু তাহলে কত হবে 3 থেকে 1 বাদ দাও তাহলে 2। তাহলে আলটিমেট কি হচ্ছে সাইন স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার বিটা প্লাস সাইন স্কয়ার গামা ইকুয়াল টু 2 দিস হয়ে গেল। ওকে, চলো নেক্সট অঙ্কতে যাই। দিস দুটো স্ট্রেট লাইন ডিরেকশন কোসাইন কি দেওয়া রয়েছে ডিরেকশন কোসাইন দেওয়া রয়েছে এইটা, এবং বলছে এরা প্যারালাল, এরা প্যারালাল। তাহলে কি হবে ডিরেকশন কোসাইন আছে, খেয়াল রাখ ডিরেকশন রেশিও নয়। ডিরেকশন রেশিও হলে প্যারালাল হলে দুটো স্ট্রেট লাইন এরা একে অপরের প্যারালাল প্রপোর্শনাল হতো, কিন্তু যেহেতু ডিরেকশন কোসাইন দেওয়া রয়েছে দুটো স্ট্রেট লাইন এবং একে অপরের প্যারালাল, তার মানে আলটিমেট দুজনের ডিসিএস কি হবে ইকুয়াল হবে। তার মানে দুটো স্ট্রেট লাইনের ডিসিএস কি হবে ইকুয়াল হবে। দিস L1 ইকুয়াল টু L2, M1 ইকুয়াল টু M2 আর N1 ইকুয়াল টু N2, যেহেতু দুটো স্ট্রেট লাইনের ডিরেকশন কোসাইন দেওয়া রয়েছে। হ্যাঁ, যদি ডিরেকশন রেশিও বলতো যে এমনটা বলতো A1 B1 আর C1, আর একটা স্ট্রেট লাইনের A2 B2 C2, এগুলো সব দুটো স্ট্রেট লাইনের ডিআরএস। তাহলে তখন কি হতো দুটো স্ট্রেট লাইন যদি প্যারালাল হয় এগুলো তখন প্রপোর্শনাল হতো, A1/A2 ইকুয়াল টু B1/B2 ইকুয়াল টু C1/C2। সেটা ডিআরএস হলে এটা হতো, কিন্তু আমার এখানে ডিসিএস দেওয়া রয়েছে, তাহলে আমি ডিসিএস যদি হয় ওগুলো কি হবে ইকুয়াল হবে প্যারালাল হলে। ওকে, চলো নেক্সট অঙ্কতে যাই।
এবারে কি বলছে, দুটো স্ট্রেট লাইন যার ডিরেকশন কোসাইন কি দেওয়া রয়েছে না, ডিরেকশন কোসাইন দেওয়া রয়েছে এইটা, এবং একে অপরের সঙ্গে পারপেন্ডিকুলার। তাহলে একটু আগেই বললাম দুটো স্ট্রেট লাইন একে অপরের সঙ্গে যদি পারপেন্ডিকুলার হয় এবং তাদের ডিসিএস যদি L1 M1 N1 আর একটা L2 M2 N2 হয়, তাদের প্রোডাক্টের সাম ইকুয়াল টু 0 হয়। তার মানে আলটিমেট কী হবে, L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 ইকুয়াল টু 0 দিস। এটা ফর্মুলা, আর কিছু না, ঠিক আছে, 0 হবে। এটা তো সম্ভব নয়, এগুলো তো 1 - 1 এগুলো তো সম্ভব নয়, ঠিক আছে, তাহলে কি হবে, এটা 0 হবে। চলো নেক্সট অঙ্কতে যাই। এবারে বলছে এটা আর একটা ভালো অঙ্ক, কি বলছে দেখ, দ্য রেশিও ইন হুইচ দ্য লাইন সেগমেন্ট জয়নিং দিস ডিভাইডেড বাই দ্য XY প্লেন। বলছে এই দুটো পয়েন্ট যোগ করলে যে স্ট্রেট লাইনটা পাবো, সেই স্ট্রেট লাইনটা XY প্লেনকে যদি কাট করে থাকে, তাহলে যে রেশিওতে কাট করেছে সেই রেশিওটা আমাকে বের করতে হবে। ওকে, তাহলে কিভাবে ভাবনা চিন্তা করবি দেখ। ধর এটা X অ্যাক্সিস, এটা Y অ্যাক্সিস, এটা Z অ্যাক্সিস, এটা অরিজিন। তাহলে ধর জাস্ট আমি বোঝানোর সুবিধার জন্য এটাকে XY প্লেন বললাম, ঠিক আছে, জাস্ট আমি বোঝানোর সুবিধার জন্য এটাকে আমি XY প্লেন বললাম, ঠিক আছে, এটাকে আমি XY প্লেন বললাম। এইবারে একটা লাইন ধর এখানে কাট করেছে, করে এই দিক থেকে এভাবে বেরিয়েছে, XY প্লেনকে এভাবে বেরিয়েছে। এই লাইনটা, এটা ধর P, এর কোঅর্ডিনেট বলেছে 2 -3 আর 5, আর এটা ধর Q, এর কোঅর্ডিনেট বলেছে 7 1 3। ওকে, আর এখানে যে কাট করেছে ধরলাম এই পয়েন্টটা হচ্ছে ক্যাপিটাল R। ওকে, তাহলে এই যে PQ আর QR এদের যে রেশিওটা, যে রেশিওতে ও কাট করেছে XY প্লেনকে, এটা হচ্ছে আমার XY প্লেন, এটা হচ্ছে XY প্লেন, সেই রেশিওটা আমাকে বের করতে বলেছে। তাহলে কিভাবে রেশিওটা বের করব, তো ধর আমাকে রেশিও বের করতে বলেছে, ধর তাহলে আমি এটা M/N রেশিওতে ডিভাইড করেছে ধরে নিলাম। আমি বাবা বেশি কিছু লিখছি না, জিওমেট্রি না লিখতে গেলে অনেক সময় লাগে, বুঝিয়ে দিচ্ছি, আর ক্লাস নোটটা তো অ্যাপে থাকবে, তাহলে আশা করি অসুবিধা হবে না, ঠিক আছে, কারণ জিওমেট্রি ল্যাঙ্গুয়েজ তো লিখতে গেলে অনেক সময় লাগে। ধর এটা M/N রেশিওতে ডিভাইড করেছে, যদি তাই হয় তাহলে এই যে R, এই R এর কোঅর্ডিনেটটা কি হবে আমরা একটু আগে দেখেছি। তাহলে M যখন নেব তখন এটা, তাহলে M নিলাম, তাহলে হচ্ছে 7, তাহলে 7M বা M7M লিখলাম, প্লাস এবারে N হলে N এর সঙ্গে ওইটা, তাহলে 2N বাই M প্লাস N। তাহলে M/N এর সাথে ডিভাইড করে X কোঅর্ডিনেট এটা পেলাম। তারপরে Y কোঅর্ডিনেট, তাহলে Y কোঅর্ডিনেট 1 আর M, তার মানে আলটিমেট শুধু M থাকছে, আর এটা হচ্ছে ওটা -3 আছে, তার মানে মাইনাস, এটা প্লাস নিলে লিখলাম -3N বাই M প্লাস N। ঠিক লিখছি কি বলবি বাবা দেখে? ওকে, আচ্ছা, তারপর হচ্ছে 3M প্লাস 5N বাই M প্লাস N। তাহলে এইটা কি হয়ে গেল, R এর কোঅর্ডিনেট, তাহলে এটা কি হয়ে গেল, R এর কোঅর্ডিনেট, ঠিক আছে, এটা কি হয়ে গেল, কোঅর্ডিনেট অফ R, অফ ক্যাপিটাল R। এবারে বলছে এই আরটা দেখ XY প্লেনের উপরে আছে, XY প্লেনকে কাট করেছে, এই যে ডিভাইড বাই XY প্লেন, তার মানে XY প্লেনটাকে কাট করেছে। তাহলে XY প্লেনের উপরে থাকলে জেড কোঅর্ডিনেট কি হয়, 0। তাহলে যেহেতু XY প্লেনেরকে কাট করেছে এই পয়েন্টটা বা এই R পয়েন্টটা XY প্লেনের উপরে আছে, তার মানে জেড কোঅর্ডিনেট 0। তাহলে জেড কোঅর্ডিনেট যদি 0 হয় তার মানে কি এটাকে 0 হতে হবে, এটাই তো জেড কোঅর্ডিনেট, তাহলে এটাকে 0 হতে হবে। তাহলে এটা যদি 0 হয় তাহলে কি হবে, 3M প্লাস 5N বাই M প্লাস N ইকুয়াল টু 0। তাহলে 3M মাইনাস 5N এইটা হচ্ছে, তার মানে M বাই N হচ্ছে -5/3। দেখ তো রে বাবা, 5/3, এই যে 5:3, তার মানে M/N রেশিওটা কি হচ্ছে না 5:3। তাহলে আলটিমেট এখানে কোন রেশিওতে
আলটিমেট এখানে কোন রেশিওতে ডিভাইড করেছে, না 5:3 ডিভাইড করেছে। ওকে, তাহলে এখানে কি দেখলাম আমরা, 5:3 রেশিওতে ডিভাইড করেছে। আশা করি বুঝেছিস বাবা, ঠিক আছে? না বুঝলে আমাকে বলবি। হ্যাঁ, জিওমেট্রি, তোদের বক্তব্য হচ্ছে জিওমেট্রিটা নাকি তোদের কাছে একটু চাপের হয়ে যাচ্ছে। জিওমেট্রি কোনো চাপের কিছু নেই, খুব সোজা জিনিস। জিওমেট্রি বা ডিনামিক্স, পার্টিকেল ডিনামিক্স, ডিফারেনশিয়াল ইকুয়েশন এগুলো কিচ্ছু নেই। একটু সময়টা দরকার ছিল আমার, ঠিক আছে? হ্যাঁ, মানে এতটাই সময়টা কম হয়ে গেছে না, চাপের হয়ে যায় এই জায়গাটায়, সময়টা কম, এগুলো কিচ্ছু নেই। দেখ এবারে কি বলছে, নেক্সট বলছে দ্য পয়েন্ট 3 - 1 4 4 1 5 3 5 5 3b আর কোলিনিয়ার, মানে একটা লাইনের উপরে রয়েছে। তাহলে এই তিনটে পয়েন্ট একটা লাইনের উপরে রয়েছে। তাহলে ধর আমি এ পয়েন্টের কোঅর্ডিনেট নিলাম 3 - 1 আর 4, এখানে ধর বি পয়েন্ট রয়েছে, তার কোঅর্ডিনেট নিলাম 4 1 আর 5, আর এটা হচ্ছে সি পয়েন্ট নিলাম যার কোঅর্ডিনেট হচ্ছে 5 3b। একই লাইনের উপরে, এই যে কোলিনিয়ার। তাহলে এরা যদি একই লাইনের উপরে থাকে, কোলিনিয়ারকে আমি প্যারালালও বলতে পারি। তাহলে তুই আমাকে একটা কথা বল, আমি যদি এখান থেকে এই এবি লাইনের কথা ভাবি, এবি লাইনের জন্য বলছি, আমি ছবি এঁকে অল্প লিখে বোঝাচ্ছি, আমি জাস্ট এবি লাইনের জন্য আমি বলছি। এবি লাইনের ডিরেকশন রেশিও কি হবে, ডিআরএস কি হবে, না কোঅর্ডিনেটের ডিফারেন্স। তার মানে আলটিমেট 4 - 3 আর হবে 1 -1, তারপর হচ্ছে বি -4। তার মানে আলটিমেট আমি পাচ্ছি 1, এটা 2 আর এটা হচ্ছে 1। আবার বিসি লাইনের এবারে যদি বের করিস, ডিআরএস যদি আমি বের করি, ডিরেকশন রেশিও, এবার আমি কি করছি, এই যে বিসি লাইন, এই লাইনের ডিরেকশন রেশিওটা আমি বের করতে চাইছি। তাহলে এটা সমান কি হবে, একই রকমভাবে কোঅর্ডিনেটের ডিফারেন্স। তাহলে 5 - 4 5 - 4 3 - 1 3 - 1 আর হচ্ছে বি -5। আমি তো এটাই বললাম যে ডিরেকশন রেশিও আর কিছু না, কোঅর্ডিনেটের ডিফারেন্স। তার মানে আলটিমেট এটা সমান আমি কি পাচ্ছে, না 1, এটা 2 আর এটা হচ্ছে বি -5। এই যে দুটো লাইন এবি আর বিসি একই লাইনের উপর রয়েছে, কোলিনিয়ার, তার মানে আমি এটাকে প্যারালাল আকারে ভাবতে পারি। তাহলে এই যে দুটো লাইন, এই দুটো লাইনকে আমি প্যারালাল আকারে ভাবতে পারি, কোলিনিয়ার আর প্যারালাল দুটো আলাদা কিছু নয়। প্যারালাল হলে মাঝখানে একটা ডিস্টেন্স থাকে, কোলিনিয়ার মানে একটা লাইনের উপর একটা লাইন। তো কোলিনিয়ার কি হচ্ছে, প্যারালালের একটা কন্ডিশন, ঠিক আছে, স্পেশাল কেস, এছাড়া আর কিছু নয়। তাহলে কোলিনিয়ার প্যারালাল আলাদা কিছু নয়। তার মানে এই দুটো লাইন যদি প্যারালাল হয়ে থাকে, আমরা কি জানি, প্যারালাল হলে দুটো স্ট্রেট লাইনের ডিরেকশন রেশিও একে অপরের প্রপোর্শনাল হয়। তাহলে আলটিমেট এখান থেকে আমি কি বলবো, 1/1, এটা 2/2, এটা হচ্ছে 1/b -5। তাহলে যদি তাই হয়, সবই তো 1, তার মানে 1 = 1/b -5, তার মানে b -5 = 1, তার মানে b = কত, এদিকে পাঠিয়ে দে 6। তাহলে b এর ভ্যালু কত, 6 দিস। তাহলে কি হলো, না যদি কোলিনিয়ার হয় তাহলে কি হচ্ছে, এই যে ওরা একে অপরের সঙ্গে বা প্যারালাল হলে ডিরেকশন রেশিওগুলো কি হবে, প্রপোর্শনাল হবে। ব্যাস, এখান থেকে বি এর ভ্যালু পেয়ে গেলাম, গল্প শেষ। ওকে, চলো নেক্সট অঙ্কতে যাই। এবার দুটো স্ট্রেট লাইনের মধ্যে অ্যাঙ্গেল বের করতে বলেছে। দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য টু স্ট্রেট লাইনস হুজ ডিরেকশন রেশিও আর দিস। তাহলে ধর এটা একটা স্ট্রেট লাইন রয়েছে, এটা একটা স্ট্রেট লাইন, ধর এটা এ বি আর এটা সি। কি দেওয়া আছে, ডিরেকশন রেশিও। ধর এবি যে স্ট্রেট লাইনটা, এই স্ট্রেট লাইনের ডিরেকশন রেশিও 5 12 আর 13, এগুলো কি রয়েছে, ডিরেকশন রেশিও। আর এসি যে স্ট্রেট লাইন, এর ডিরেকশন রেশিও বলেছে -3 4 5 ডিরেকশন রেশিও। তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল বের করতে বলেছে। তাহলে ধর এটা হচ্ছে এদের মধ্যে অ্যাঙ্গেল থিটা। তাহলে যদি তাই হয়, তাহলে কি জানি আমরা, ফর্মুলা আজকে দেখেছি যে cos থিটা = কি হবে, যেহেতু ডিরেকশন রেশিও, তাহলে হবে 3 × 5 প্লাস, ও না -3 ছিল নাকি, হ্যাঁ এটা -3 ছিল। তাহলে -3
ইন্টু 5, তারপরে হচ্ছে 4 ইন্টু 12, তারপরে হচ্ছে প্লাস 5 ইন্টু 13, দিস বাই রুট আন্ডার -3 এটা স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, এটা হয়ে যাবে 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার প্লাস 13 স্কোয়ার, দিস। এবার এটাকে একটু ক্যালকুলেশন করে থিটার ভ্যালু বের করতে হবে। তাহলে থিটা ইকুয়াল টু কস ইনভার্স, একেবারে এটার আমি ক্যালকুলেশন করছি না, একেবারে লিখে দিচ্ছি, ঠিক আছে। কত যেন হবে এটা, হ্যাঁ 1/65, ঠিক আছে 1/65, আমি আর ক্যালকুলেশন করলাম না, একেবারে লিখে দিলাম, ঠিক আছে দিস। এটাই তো ফর্মুলা ছিল একটু আগে তোদেরকে যে দেখালাম, ডিরেকশন রেশিও যদি হয় দিস, এই যে এই ফর্মুলা, ডিরেকশন রেশিও যদি হয় তাহলে আমি এটা লিখতে পারি, ওকে। A1 A2 প্লাস B1 B2 প্লাস C1 C2 বাই দিস, তাহলে আলটিমেট আমরা এভাবে বের করতে পারি। আচ্ছা এবারে দেখ দিস, দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য ডায়াগোনাল অফ এ কিউব দিস, তাহলে একটা কিউব যদি নাও তার ডায়াগোনালগুলোর মধ্যে অ্যাঙ্গেল কি হবে বের করতে বলেছে, ঠিক আছে। ডায়াগোনালগুলোর মধ্যে অ্যাঙ্গেল কি করতে হবে বের করতে বলেছে। এই রেজাল্টটাকে মনে রাখবি দিস, এটা হবে, আমি দেখিয়ে দিচ্ছি কয়েকটা রেজাল্ট একটু মনে রাখ। তাহলে কি বললাম, এর ডায়াগোনালগুলোর মধ্যে অ্যাঙ্গেল কি হবে বের করতে বলেছে, তাহলে কিভাবে ভাববি, ধরো এটা একটা কিউব, ঠিক আছে, এটাকে এক্স অ্যাক্সিস, এটাকে ওয়াই অ্যাক্সিস, এটাকে জেড অ্যাক্সিস নিয়ে নে। ধর কিউবটাকে আমি 1 আকারে ভাবছি, মানে প্রত্যেকটা লেন্থ 1 ভাবছি, এও নিতে পারিস কোনো সমস্যা নেই। তো ধর এটা হচ্ছে ও, এটা হচ্ছে পি, এক্স অ্যাক্সিসের উপরে ধর এটাকে এ নিলাম, এটাকে বি নিলাম, আর এটাকে সি নিলাম, এটাকে ডি নিলাম, এটাকে ই নিলাম, আর এটাকে এফ নিলাম, ওয়াই জেড প্লেনের উপর এফ নিলাম। তাহলে এদের প্রত্যেকের কোঅর্ডিনেটগুলো কি হবে, পি এর কোঅর্ডিনেট যদি আমি 1 1 1 নিয়ে থাকি, মানে 1 লেন্থের নিয়েছি কিউবটা, কিউবের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য তো সমান হয়, আমি 1 নিয়েছি, তুই এ নিতে পারিস, একই ব্যাপার, ঠিক আছে। তাহলে এটা নিলাম, তাহলে বি এর কোঅর্ডিনেট ওয়াই অ্যাক্সিসের উপর রয়েছে, তার মানে বি এর কোঅর্ডিনেট ওয়াই অ্যাক্সিসের উপর রয়েছে মানে 0 1 0, এর কোঅর্ডিনেট কি হবে 1 0 0, এক্স অ্যাক্সিসের উপর রয়েছে, সি এর কোঅর্ডিনেট জেড অ্যাক্সিসের উপর রয়েছে 0 0 1, ডি এক্স ওয়াই প্লেনের উপর রয়েছে তার মানে 1 1 0, এফ কোন প্লেনের উপর রয়েছে ওয়াই জেড প্লেনের উপর রয়েছে, তাহলে এটা ওয়াই জেড প্লেন হলে 0 1 1, আর এফ হচ্ছে এক্স জেড প্লেনের উপর রয়েছে, তাহলে এক্স জেড মানে 1 0 1, ওকে। এবার যে কোনো দুটো ডায়াগোনাল নিয়ে নে, যে কোনো দুটো ডায়াগোনাল নিয়ে তাদের মধ্যে অ্যাঙ্গেলটা বের করতে বলেছে, ঠিক আছে। ধর আমি একটা ডায়াগোনাল নিলাম, এই যে ওপি, এটা একটা ডায়াগোনাল নিলাম, ঠিক আছে। আর ধর সিডি একটা ডায়াগোনাল আমি নিয়ে নিলাম, যে কোনো তোর চয়েসের অনুযায়ী যে কোনো একটা নিতে পারিস, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আর একটা ধর আমি এই সিডি ডায়াগোনাল নিলাম, কারণ এর তো আরও ডায়াগোনাল রয়েছে, যে কোনো দুটো ডায়াগোনাল নিয়ে নে, তাহলে দুটো নিয়ে নিলি, তাহলে আলটিমেট এই দুটো ডায়াগোনালের মধ্যে আমার অ্যাঙ্গেল বের করতে বলেছে। তাহলে ভালো কথা, ডায়াগোনালগুলোর ডিরেকশন রেশিও কি হবে সেটা বের করে নে। তাহলে দেখ এই যে ওপি যে লাইনটা বা ওপি যে ডায়াগোনাল, এই ওপি ডায়াগোনালের ডিরেকশন রেশিও কি হবে, ওপি এটা ও তো অরিজিন 0 0 0, তাহলে ওপির ডিরেকশন রেশিও কি হবে, কোঅর্ডিনেটের ডিফারেন্স 1 0, তাহলে 1 0 1 0 1 0, তার মানে আলটিমেট 1 1 1, এটা কি হয়ে গেল ওপি যে ডায়াগোনাল এর ডিরেকশন রেশিও। এবার হচ্ছে ডিসি যেটা রয়েছে এর ডিরেকশন রেশিও কি হবে, কোঅর্ডিনেটের ডিফারেন্স এই যে ডিসির, তাহলে 0 1, তাহলে 0 1 কমা এই যে 0 1 0 1 কমা 1 0, তার মানে 1 0, তার মানে আলটিমেট এটা কি হচ্ছে
-1 দেখ তো রে বাবা, -1 এমনটা আমি পেয়েছি। এখানে একটা কাজ করতে পারিস, দুটো মাইনাস রয়েছে তো, তাহলে 1 1 -1 লিখতে পারি, না লিখলেও হবে, কোনো সমস্যা নেই, তখন অ্যাঙ্গেলটা মাইনাসে আসবে, সেটা তো কোনো অসুবিধা নেই। তাহলে আমি দুটো মাইনাস রয়েছে, একটা মাইনাসে করার জন্য আমি এভাবে করলাম। তাহলে দুটো লাইনের ডিরেকশন রেশিও পেয়ে গেছি। আমি ধরলাম এই যে দুটো, আমি ধরলাম লেট থিটা বি দ্য অ্যাঙ্গেল বিটুইন ওপি অ্যান্ড থিটা বি দ্য অ্যাঙ্গেল বিটুইন ওপি অ্যান্ড ডিসি। এবার তোদের মনে হতে পারে যে স্যার এখানে ইন্টারসেক্ট করছে কি করে বুঝলেন? বাবা ডায়াগোনাল এটা 3 ডাইমেনশানে, ছবি এঁকে সবসময় বোঝানো যাবে না, ইন্টারসেক্ট করবে। তাহলে ওপি আর ডিসি এর মধ্যে অ্যাঙ্গেল ধরলাম আমি থিটা। যদি তাই হয় দেয়ারফর কস থিটা ইকুয়াল টু কী হবে ফর্মুলা অনুযায়ী? তাহলে 1 × 1 প্লাস 1 × 1 প্লাস 1 × -1 বাই রুট আন্ডার 1 স্কোয়ার 1 স্কোয়ার 1 স্কোয়ার রুট আন্ডার এইটা 1 স্কোয়ার 1 স্কোয়ার -1 স্কোয়ার। তার মানে আলটিমেট কত পাচ্ছে? এটা তো কেটে যাচ্ছে, উপরে 1 থাকছে, আর এখান থেকে √3 মানে 3 থাকছে। তার মানে আলটিমেট থিটা ইকুয়াল টু কস ইনভার্স 1/3। তাহলে দিস, এটা মনে রাখবি, ঠিক আছে? একটা ডায়াগোনালের একটা কিউবের প্রত্যেকটা ডায়াগোনালের যে কোনো দুটো ডায়াগোনাল নাও, তাদের মধ্যে যদি অ্যাঙ্গেল কী হয়? কস ইনভার্স 1/3। ওকে, মনে রাখবি, এটা ক্যালকুলেশন করে এভাবে আসে, মনে রেখে দিবি। আচ্ছা, এবার দেখ, দ্য প্রজেকশন অফ এ লাইন সেগমেন্ট জয়নিং দ্য পয়েন্ট দিস অন দ্য স্ট্রেট লাইন জয়নিং দ্য পয়েন্ট দিস। তাহলে কোশ্চেনটা কি বলছে? এটা একটা লাইন ধর পিকিউ, পি এর কোঅর্ডিনেট বলছে 3 3 5, কিউর কোঅর্ডিনেট বলছে 5 4 3। এই লাইনটার প্রজেকশন কার উপরে নেওয়া হয়েছে? একটা স্ট্রেট লাইনের উপরে নেওয়া হয়েছে, যে স্ট্রেট লাইনটা আবার পাস করেছে এই দুটো পয়েন্ট। তার মানে ধর এটা হচ্ছে এ পয়েন্ট নিলাম, এর কোঅর্ডিনেট দেওয়া রয়েছে 2 -1 4, আর এটা ধর এ একটা বি ধরলাম বি, তাহলে 0 1 5। তাহলে আমাকে প্রজেকশন বের করতে বলেছে কার? এই লাইনের প্রজেকশন বের করতে বলেছে কার? এই লাইনের উপরে, ঠিক আছে? তার মানে আলটিমেট আমাকে এই লাইনটার প্রজেকশন বের করতে বলেছে কার উপরে? এই লাইনের উপরে। ভালো কথা। তাহলে আমি কি বলেছিলাম? যে লাইনের উপরে প্রজেকশন বের করতে হবে সেই লাইনের কি দরকার ছিল? সেই লাইনের ডিরেকশন কোসাইন দরকার ছিল। একটু আগে যে আমি তোদেরকে ফর্মুলা বললাম, সেই লাইনের কি দরকার ছিল? ডিরেকশন কোসাইন দরকার ছিল। কোথায় আছে ফর্মুলাটা? এই যে, কি দরকার ছিল? এই যে লাইনটা, এল লাইনের কি ছিল? এল এম এন কি ছিল? ডিরেকশন কোসাইন, ডিসিএস ছিল। তাহলে যে লাইনের উপর প্রজেকশন নেব সেই লাইনের ডিসিএস দরকার ছিল, আর যে লাইনটার প্রজেকশন বের করব তার কোঅর্ডিনেটের ডিফারেন্স ইনটু যে লাইনের উপর প্রজেকশন, সেই লাইনের ডিরেকশন কোসাইন। ব্যাস, গল্প শেষ। যেটা পাবো সেটা প্রজেকশন। তাহলে যদি তাই হয়ে থাকে এই ফর্মুলা অনুযায়ী, তাহলে এই ফর্মুলাটাকে যদি আমাকে কাজে লাগাতে হয়, তাহলে আমার কি দরকার? অ্যাট ফার্স্ট আমার দরকার এই লাইনটার ডিরেকশন কোসাইন। কিভাবে বের করব? তো আগে ডিরেকশন রেশিও বের করি। তাহলে এই লাইনের ডিরেকশন রেশিও কি হবে? কোঅর্ডিনেটের ডিফারেন্স। তাহলে ডিরেকশন রেশিও হবে, তাহলে 0 -2, এটা 1 -1, আর এটা হচ্ছে 5 -4। তার মানে আলটিমেট আমি পাচ্ছি -2 + 2 1। এটা কি হয়ে গেল? ডিরেকশন রেশিও। আমার দরকার কি? ডিরেকশন কোসাইন। তো ভালো কথা, এই লাইনের ডিসিএসও বের করে নেব। ডিরেকশন কোসাইন কি করে পাবো? না, এই যে -2/√, এটা এদিকে লিখলে ভালো হতো, জায়গা কম পড়ে যাচ্ছে। আমি এখানে লিখছি, দাঁড়া, এখানে লিখি। এই যে লাইনটা, তাহলে এই লাইনটার ডিরেকশন রেশিও হচ্ছে দিস। তাহলে আমার দরকার ডিরেকশন কোসাইন, ডিসিএস দরকার। কি করে পাবো? না, এই যে -2/√,
-2 এটার হোল স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 1, তারপরটা 2 বাই, একটু আর লিখবো না, কত ক্যালকুলেশন করি, 2 2 4, 4 8 একে 9 মানে 3, তাহলে এটা 3 করে দে, আর এটা হচ্ছে 1/3 করে দে। তার মানে আলটিমেট হচ্ছে -2/3, 2/3, 1/3। তাহলে এই যে লাইনটা, এই লাইনের ডিসিএস দরকার ছিল, আমি পেয়ে গেছি। তাহলে প্রজেকশন কি হবে? দেয়ারফর রিকোয়ার্ড প্রজেকশন ইকুয়াল টু মড কি হবে, এই কোঅর্ডিনেটগুলোর ডিফারেন্স, যে লাইনের প্রজেকশন তার কোঅর্ডিনেটের ডিফারেন্স, তার মানে 5 - 3, তাহলে 5 - 3 ইন্টু এই যে ডিরেকশন কোসাইন -2/3 প্লাস, তারপরে 4 - 3, তাহলে 4 - 3 ইন্টু দিস, তারপর হচ্ছে 3 - 5, তাহলে 3 - 5 সঙ্গে থাকছে 1/3। তার মানে আলটিমেট ক্যালকুলেশন করে আমি কি পাচ্ছি দেখ, এটা হচ্ছে 2, তাহলে -4/3, এটা হচ্ছে 1 মানে 2/3, এটা হচ্ছে -2/3, -2/3, হ্যাঁ কেটে যাচ্ছে, তার মানে আলটিমেট 4/3। ঠিক আছে, ও আচ্ছা এখানে মাইনাসই রেখেছে, ঠিক আছে এখানে মাইনাসই রেখেছে, তাহলে ঠিক আছে মাইনাসই রাখ, তাহলে মড নিস না, যেভাবে আছে সেভাবে লিখে দে। ঠিক আছে, অপশানটাতে মাইনাসই রেখেছে, তাহলে -4/3। ওকে, তাহলে এভাবে একটা লাইন থেকে আর একটা লাইনের উপরে আমরা প্রজেকশন বের করতে পারি। ওকে, চলো নেক্সট অঙ্কতে যাই। এবারে দেখ এই টাইপের অঙ্কগুলো একটু দেখে নে কি বলছে। দুটো স্ট্রেট লাইন, 2 স্ট্রেট লাইনস হুজ ডিরেকশন কোসাইন আর, এই দুটো রেজাল্ট দিয়েছে। বলছে দুটো স্ট্রেট লাইন প্যারালাল হবে তার কন্ডিশনটা বের করো, বা পারপেন্ডিকুলার হবে তার কন্ডিশন বের করো। ঠিক আছে, এই অঙ্ক একটু বড় হয় অঙ্কগুলো, এগুলো অ্যাকচুয়ালি অনার্সে পড়েছিস, এই অঙ্কগুলো অনার্সে করেছিস, অনার্সে পরীক্ষাতে আসতো। ঠিক আছে, তাহলে কি মেকানিজম ছিল না, দুটো স্ট্রেট লাইন যার ডিরেকশন কোসাইনগুলো দুটো রেজাল্ট দেওয়া রয়েছে, একটা হচ্ছে a²l প্লাস b²m প্লাস c²n = 0, আর একটা বলা রয়েছে mn প্লাস nl প্লাস lm = 0। এখান থেকে যে কোনো একটা ভ্যালু বের করে নাও। মেকানিজমটা কি, এল এর ভ্যালু বা এম এর ভ্যালু বা এন এর ভ্যালু, যে কোনো একটা ভ্যালু বের করে নাও, যে কোনো একটা ইকুয়েশান থেকে। ধর আমি এই ইকুয়েশান থেকে এম এর ভ্যালু বের করে নিলাম, তোর পছন্দ না হলে তুই এন এর ভ্যালু বের করতে পারিস, যে কোনো একটার। তো ধর আমি এন এর ভ্যালু যদি বের করে নিই এখান থেকে, তাহলে কি হবে, -lm বাই এন এর ভ্যালু হলে l প্লাস n, l প্লাস m, এইটা পাচ্ছি। এবার এই ভ্যালুটা নিয়ে গিয়ে এখানে বসিয়ে দেবো, দিয়ে আমাকে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বানাতে হবে। এবার এই ভ্যালুটা আমি গিয়ে কি করব, এখানে বসিয়ে দেবো। তাহলে আলটিমেট আমি কি পাবো, এগুলো লিখে লিখে করলে ভালো হয়, যেটা 1 নম্বর, এটা 2 নম্বর, এলিমিনেটিং n ফ্রম 1, কিন্তু বাবু ওগুলো লিখতে গেলে অগাধ সময় চলে যায়। ঠিক আছে, ওই জন্য আর আমি লিখছি না। হ্যাঁ, তাহলে এবার কি করব, n এর ভ্যালুগুলো এখানে ভ্যালুটা বসিয়ে দে। তাহলে কি রয়েছে, a² প্লাস b² m প্লাস c², n এর জায়গায় দিস, তাহলে -lm বাই l প্লাস m = 0। এবার এটাকে আমাকে কি করতে হবে, একটা কোয়াড্রেটিক ইকুয়েশনে আনতে হবে। কিভাবে ক্যালকুলেশনটা করব একটু দেখ, গুণ করে দাও, তাহলে কি হয়ে যাবে না, a²l এটা হয়ে যাবে l প্লাস m, b²m এটা হয়ে যাবে l প্লাস m মাইনাস c²lm = 0। তাহলে a²l² b²lm b²m² c²lm = 0। তাহলে a²l² প্লাস lm কমন নিলে a² প্লাস b² প্লাস c² b²m² = 0, m দিয়ে ভাগ করে দে, মানে m² দিয়ে ভাগ কর, a² l/m এর হোল স্কোয়ার, এটা হচ্ছে a² প্লাস b² মাইনাস c², এটা হচ্ছে
এম স্কোয়ার দিয়ে ভাগ করলে এল বাই এম, এটা বি স্কোয়ার ইকুয়াল টু 0। এই যে ইকুয়েশনটা, এটা কি না একটা কোয়াড্রেটিক ইকুয়েশন ইন এল বাই এম। এল বাই এম এর একটা দ্বিঘাত সমীকরণ, দেখতেই পাচ্ছিস দিস, দ্বিঘাত সমীকরণ। তাহলে এটা যদি দ্বিঘাত সমীকরণ হয়ে থাকে এল বাই এম এর দুখানা রুট রয়েছে। এবারে কি করব, দুটো জিনিস ধরব। ধরে নেব এর দুটো রুট, যেহেতু এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন দ্বিঘাত সমীকরণ, এর দুখানা রুট, একটাকে ধরে নিলাম L1 বাই M1 অ্যান্ড আরেকটা রুটকে ধরলাম L2 বাই M2, এর দুখানা রুট। আর দুটো স্ট্রেট লাইন, আরেকটা জিনিস এখান থেকে ভাবছি, দুখানা স্ট্রেট লাইন, তাদের ডিরেকশন কোসাইন। একটা স্ট্রেট লাইনের ডিরেকশন কোসাইন হচ্ছে L1 M1 N1, এটা হচ্ছে ডিরেকশন কোসাইন অফ ওয়ান লাইন, কারণ এই যে বলা ছিল দুখানা লাইন, ঠিক আছে। আর আরেকটা স্ট্রেট লাইন L2 M2 N2, এটা নিলাম ডিসিএস অফ অ্যানাদার লাইন। ওকে, তাহলে এখান থেকে দুটো জিনিস ভাবলাম, যে একটা স্ট্রেট লাইনে ডিসিএস দিস আর একটা স্ট্রেট লাইনে ডিসিএস দিস, এবং যেহেতু এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন তাহলে তার দুখানা রুট আমি এটা পেয়েছি। ওকে, কোশ্চেনে বলা ছিল প্যারালাল, দুটো স্ট্রেট লাইন প্যারালাল। তাহলে দুটো স্ট্রেট লাইন যদি প্যারালাল হয় তাহলে আমি এখান থেকে কি বলবো, সিন্স টু স্ট্রেট লাইনস আর প্যারালাল, তাহলে কি বললাম একটু আগে, তাদের ডিরেকশন কোসাইন বা ডিরেকশন রেশিওগুলো কি হয়, প্রপোর্শনাল হয়ে থাকে যদি তারা প্যারালাল হয়ে থাকে। ঠিক আছে, তাহলে কি হবে, তারা প্রপোর্শনাল হয়ে থাকে। যদি তাই হয় তাহলে L1 বাই L2 ইকুয়াল টু M1 বাই M2 ইকুয়াল টু N1 বাই N2 দিস। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, রুটটা যেমন আছে তেমনভাবে যদি আমি ভাবি, তাহলে L1 বাই L2 ইকুয়াল টু M1 বাই M2 ইকুয়াল টু, তার মানে L1 বাই M1 ইকুয়াল টু L2 বাই M2 লিখতে পারি। এইটার মানে কি, L1 বাই M1 ইকুয়াল টু L2 বাই M2, রুট দুটো ইকুয়াল, তার মানে আমি এখান থেকে কি দেখতে পাচ্ছি, রুটস আর ইকুয়াল, ইকুয়াল, রুটস আর ইকুয়াল। যদি রুট ইকুয়াল হয় তাহলে তার ডিসক্রিমিনেট ইকুয়াল টু কি হয়, 0 হয়ে যায়। ঠিক আছে, তাহলে যেহেতু রুটগুলো ইকুয়াল এখান থেকে লিখলাম, রুট যেহেতু ইকুয়াল তাহলে কি হবে, দেয়ারফর ডিসক্রিমিনেট ইকুয়াল টু, ডিসক্রিমিনেট সমান কি হয় না বি স্কোয়ার মাইনাস 4ca, তাহলে বি স্কোয়ার মান হচ্ছে এইটা, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটা বি স্কোয়ার মাইনাস 4c দেশ, আর এ মানে এইটা ইকুয়াল টু 0, কোনো সমস্যা নেই। ওকে, যেহেতু রুটগুলো ইকুয়াল আমি পেয়েছি, এই যে রুটগুলো ধরেছিলাম এখান থেকে প্যারালাল, যেহেতু প্রপোর্শনাল করে দেখলাম যে রুট দুটো ইকুয়াল, তার মানে আলটিমেট কি হচ্ছে, ওর ডিসক্রিমিনেট ইকুয়াল টু 0। তাহলে ডিসক্রিমিনেট ইকুয়াল টু যদি 0 হয় তার মানে আলটিমেট আমি এখান থেকে কি বলবো না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ারের হোল স্কোয়ার ইকুয়াল টু 4a স্কোয়ার বি স্কোয়ার, তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস 2ab, হ্যাঁ প্লাস মাইনাস, ঠিক করলাম তো, দেখ তো রে বাবা, ঠিকই তো আছে 2ab। ওকে, যদি তাই হয় এবার একটা একটা করে যদি আমি ভাবি, তাহলে দেখ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল টু যদি প্লাস 2ab হয় তাহলে কি হবে, এটা চলে আসবে এদিকে মাইনাস হয়ে যাবে, তাহলে এ মাইনাস বি এর হোল স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার, মানে এ মাইনাস বি ইকুয়াল টু সি, তার মানে এ মাইনাস বি মাইনাস সি ইকুয়াল টু 0। দেখ এমন একটা রেজাল্ট পাবো। আবার যদি আর একটা রেজাল্ট পাবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 2ab হয়, তার মানে এ প্লাস, তার মানে আলটিমেট পাবো এ প্লাস বি এটার হোল স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার, তার মানে এ প্লাস বি ইকুয়াল টু সি, তার মানে এ প্লাস বি মাইনাস সি ইকুয়াল টু 0।
এমন দুটো রেজাল্ট পাচ্ছি। তাহলে এ মাইনাস বি। আচ্ছা, তাহলে এবার অপশানগুলোর দিকে তাকাতো, নয়তো তো মিলছে না কেন বলতো, কোথায় ভুল হলো বলতো, কোথাও ক্যালকুলেশন ভুল হয়েছে না কি রে বাবা বলতো। হ্যাঁ চণ্ডীচরণ বলো, শুনতে পাচ্ছি, চণ্ডী বলো। আচ্ছা আচ্ছা, এখানে না, হ্যাঁ হলেও ঠিক আছে, সেটাও করা যেতে পারে। চণ্ডী বলছে যে যে স্যার এই জায়গাটাতে আপনি একটা কাজ করতে পারেন, এটা প্লাস মাইনাস সি নিন, তার মানে এ মাইনাস বি একবার প্লাস সি ইকুয়াল টু জিরো, আর একটা পাচ্ছি এ মাইনাস বি মাইনাস সি ইকুয়াল টু জিরো। কিন্তু তাহলেও অ্যান্সারটা তো বোধহয় মিলছে না। ও না, আছে আছে, হ্যাঁ ওই যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো একটা অ্যান্সার রয়েছে। হ্যাঁ, তাহলে এখান থেকে আর একটা জিনিস পাবো যে এ প্লাস বি ইকুয়াল টু প্লাস মাইনাস সি, তার মানে কিন্তু এ প্লাস বি প্লাস সি নিলে এদিকে এলে মাইনাস সি ইকুয়াল টু জিরো, আর মাইনাস নিলে এদিকে এলে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো। এই তো একটা অপশান দেওয়া রয়েছে, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো, চারটের মধ্যে একটা অপশান দেওয়া রয়েছে, এই যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো। তাহলে এইটা ঠিক আছে, চারটে পাচ্ছি, তার মধ্যে বাকিগুলো তো অপশানের মধ্যে নেই। ঠিক আছে, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো, মানে অ্যাকচুয়ালি চারটে কন্ডিশনের জন্য এই অঙ্কটা ট্রু। ঠিক আছে, বাট আমার মনে হয় না এইরকম অঙ্ক দেওয়া উচিত। ঠিক আছে, অনেক বড় ক্যালকুলেশান, এমসিকিউর জন্য আমার মনে হয় না এত বড় অঙ্ক দেবে বা দেওয়াটা উচিত অন্তত। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কতে যাই। আচ্ছা, এই টাইপের আর একটা অঙ্ক আছে, যে অঙ্কটা কিন্তু আসার মতো, সেটা হচ্ছে এই অঙ্কটা। এইটা বরং আসতে পারে, কারণ এটার ক্যালকুলেশনটা একটু ছোট্ট। ঠিক আছে, কি বলছে, দ্য অ্যাকিউট অ্যাঙ্গেল বিটুইন দ্য লাইনস হুজ ডিরেকশন কোসাইন আর গিভেন বাই দ্য রিলেশন দিস। তাহলে দুটো স্ট্রেট লাইন, সেই দুটো স্ট্রেট লাইনের ডিরেকশন কোসাইন, তাদের মধ্যে রিলেশন দেওয়া রয়েছে, একটা এল প্লাস এম প্লাস এন ইকুয়াল টু জিরো, আর একটা এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইকুয়াল টু জিরো। তাহলে এই দুটো স্ট্রেট লাইনের মধ্যে অ্যাঙ্গেলটা বের করতে বলেছে, সেই অ্যাকিউট অ্যাঙ্গেলটা কত হবে। তাহলে এল প্লাস এম প্লাস এন ইকুয়াল টু জিরো একটা রেজাল্ট, আর একটা হচ্ছে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইকুয়াল টু আরেকটা রেজাল্ট। যেটা একটু আগে আমি বলছিলাম যে কথাটা, সেই ক্যালকুলেশনটাই করব আমি এখানে। ঠিক আছে, এল বা এম এর যে কোনো একটার ভ্যালু আমি বের করে নেব, যে কোনো একটা, ধর আমি এখান থেকে এন এর ভ্যালুটা বের করলাম, তাহলে এল প্লাস এম নিয়ে সেই ভ্যালুটা এখানে আমি বসিয়ে দেবো। তাহলে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার, এটা স্কোয়ার ছিল, তাহলে মাইনাস এল প্লাস এম এটার হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো। ঠিক আছে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর এই মাইনাসটা এটা রয়েছে, তাহলে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার কেটে যাবে, মাইনাস টু এল এম থাকবে, তার মানে এল এম ইকুয়াল টু জিরো, তার মানে আইদার এল ইকুয়াল টু জিরো অর এম ইকুয়াল টু জিরো, এইটা পাবো। এই অঙ্কটা বরং ভালো অঙ্ক। এবারে যদি এল ইকুয়াল টু জিরো হয়, দেন এখানে বসিয়ে দাও, তাহলে তুমি কি পাবে, এল যদি জিরো হয় এই রেজাল্টটা থেকে তুমি কি পাবে, এখানে লিখে দিলাম অ্যারো দিয়ে। তাহলে এল যদি জিরো হয় এখানে বসালে এন ইকুয়াল টু মাইনাস এম। ঠিক আছে, এন ইকুয়াল টু মাইনাস এম। এবার এই জায়গাটাতে আমাদেরকে একটু ক্যালকুলেশন করতে হবে। কিভাবে ক্যালকুলেশনটা করব একটু বলে দিই, এভাবে ভাবছি, তাহলে এল এম এন, তাহলে এল বাই জিরো এম, আর এটা হচ্ছে এন, তাহলে আমি এখানে মাইনাস ওয়ান নিতে পারি আর এটাকে জিরো নিতে পারি। তাহলে জিরো যদি নিই তাহলে কি ঠিক হচ্ছে, এল বাই এম, হ্যাঁ এটা গুণ হয়ে গিয়ে না 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 না, এটা জিরো হবে না, এটাকে ওয়ান নিতে হবে, তবে তো এটা আসবে। এটা গুণ কর, হ্যাঁ এম ইকুয়াল টু মাইনাস ওয়ান বা এন ইকুয়াল টু মাইনাস ওয়ান, এটা নাও, আর এল বাই জিরো, এটা জিরো দিয়ে ভাগ নয়, কোনাকুনি গুণ হয়ে যাবে, এই জিরোটাদের সঙ্গে গুণ হলে এলটা ইকুয়াল টু জিরো চলে আসছে। তাহলে দেখ আমি এই রেজাল্টটাকে কম্বাইন করে এল বাই জিরো আর
m/1 n/-1 লিখতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে এইবারে এই যে 0 1 -1, এই যে 0 1 -1 এগুলো হচ্ছে ডিরেকশান রেশিও, আমার দরকার ডিরেকশান কোসাইন। তাহলে আমি কি করব না এল বাই এইগুলো স্কোয়ার করে যোগ করব তার রুট ওভার, তার মানে আলটিমেট একেবারে লিখে দিচ্ছি আমি নাকি? আচ্ছা ঠিক আছে, একটা লাইন নইলে লিখলাম, এটা 0 রয়েছে, 0ই তো হবে, তাহলে 0 বাই রুট আন্ডার এই যে 0 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস -1 স্কোয়ার, এইটা। তার মানে আলটিমেট কী হবে, এটা 0ই আসবে, আর এটা হয়ে যাবে m বাই একেবারেই লিখে দিত 0, আর এটা কত হবে রুট ওভার 0 স্কোয়ার 1 স্কোয়ার 1 মানে রুট ওভার 2 আসবে, তাহলে আলটিমেট এটা 1 বাই রুট ওভার 2, এটা n/-1 বাই রুট ওভার 2। এত কিছু লিখলে হবে না, ঠিক আছে, সময় চলে যাচ্ছে। তাহলে এমনটা পেলাম। এইবারে এখান থেকে যেটা আমি পেলাম 0 1/√2 -1/√2, এটা কি হলো ডিরেকশান কোসাইন ডিসিএস হয়ে গেল। ওকে, আচ্ছা এটা l = 0 জন্য হয়েছে। এবারে এই যে m = 0 এটাকে নিয়ে ভাববো। এবারে m যদি 0 হয় দেন এই যে রেজাল্টটা এখান থেকে আমি কি বলবো না m যদি 0 হয় তাহলে n = -l, n = -l, ব্যাস। এবার সেমভাবে তাহলে l m n, m n = 0, নিচে 0 দিয়ে দাও, এটা একটা 1 আর একটা -1 নিয়ে নাও, সেটা তুমি এখানে -1 ওখানে +1 নাও, কোনো সমস্যা নেই, ওটাতে কোনো সমস্যা নেই, ঠিক আছে। তাহলে আলটিমেট আমি এমনটা পেয়েছি। এবার আমাকে ঠিক একই রকমভাবে এই যে এখান থেকে আমি যেটা পেয়েছি 1 0 -1, এটা হচ্ছে ডিরেকশান রেশিও, আমার ডিরেকশান কোসাইনে যাব, তার মানে আলটিমেট l বাই 1/√2 m/0, আর এটা n/-1/√2 করে দিলাম। যদি এমনটা হয় এবারে আমি যেটা পাচ্ছি 1/√2 0 -1/√2, এগুলো কি হলো ডিরেকশান কোসাইন বা ডিসিএস হয়ে গেল। এবারে দুটো স্ট্রেট লাইন, একটার ডিসিএস হচ্ছে দিস, আর একটা স্ট্রেট লাইন যার ডিসিএস হচ্ছে দিস। আমার অ্যাঙ্গেল বের করতে বলেছে, তাহলে আমি ধরে নিলাম লেট থিটা বি দ্য অ্যাঙ্গেল, থিটা বি দ্য অ্যাঙ্গেল। তাহলে যদি তাই হয় তাহলে cos থিটা = কী হবে 0 ইন্টু দিস 1/√2 প্লাস এটা 1/√2 ইন্টু 0 প্লাস এটা -1/√2 ইন্টু -1/√2, বেশ ব্যাস হয়ে গেল, আর তো কিছু নাই এইটা। তার মানে আলটিমেট আমি কি পাবো এখান থেকে cos থিটা = এটা তো 0, এটা 0, মাইনাসে মাইনাসে প্লাস হাফ, হাফ যদি হয় cos কত ডিগ্রির ভ্যালু হাফ 60 ডিগ্রি, তাহলে cos 60 ডিগ্রির ভ্যালু যদি হাফ হয় তাহলে π/3, তার মানে আলটিমেট থিটা = π/3, তাহলে থিটা = π/3 দিস। এই অঙ্কটা বরং বেশ ভালো একটা অঙ্ক, ঠিক আছে। ওকে চলো এবার নেক্সট অঙ্কতে যাই। তাহলে এভাবে দুটো স্ট্রেট লাইনের মধ্যে আমাকে অ্যাঙ্গেল যদি বের করতে বলে এভাবে আমরা বের করতে পারি। ওকে, এই অঙ্কটা করাবো না, সবাই অঙ্কটা অনার্সে করে এসছে, 4-এর 3 অ্যান্সার হবে, ঠিক আছে। হ্যাঁ, রেজাল্টটাকে মনে রাখতে হবে, এই অঙ্ক করার দরকার নেই, বেকার অঙ্ক করে, অঙ্ক অনার্সে সবাই করেছে আর এত বড় অঙ্ক করে লাভ নেই, ওর অ্যান্সার 4-এর 3 হবে, একটু মনে রাখবি, ঠিক আছে। চলো অন্য অঙ্কতে যাই। ওই যে একটা লাইন যদি কি বলেছে আলফা বিটা গামা ডেল্টা একটা কিউবের ডায়াগোনালের সঙ্গে করে থাকে অ্যাঙ্গেল, তাহলে এইটার ভ্যালু কত হবে, আলফা cos স্কোয়ার আলফা cos স্কোয়ার বিটা cos স্কোয়ার গামা cos স্কোয়ার ডেল্টা সমান কত হবে 4-এর 3 হবে। ক্যালকুলেশন করে নিতে পারবি তোরা, রেজাল্টটাকে মনে রাখবি, ঠিক আছে। আচ্ছা এবারে এই অঙ্কটা একটু দেখতো রে বাবা, এই অঙ্কটা কি বলছে, if a directed line makes angle π/3 π/4 with x axis and z axis, then the angle with the y axis কি হবে। তাহলে বলছে একটা লাইন, এটা ধর x axis, এটা y axis, এটা z axis,
এমন একটা লাইন ধর ওপি, তাহলে এই লাইনটা π/3 অ্যাঙ্গেল করেছে এক্স অ্যাক্সিসের সঙ্গে, π/3 অ্যাঙ্গেল করেছে এক্স অ্যাক্সিসের সঙ্গে, π/4 অ্যাঙ্গেল করেছে জেড অ্যাক্সিসের সঙ্গে, π/4 অ্যাঙ্গেল করেছে জেড অ্যাক্সিসের সঙ্গে, ঠিক আছে। তাহলে ওয়াই অ্যাক্সিসের সঙ্গে কত অ্যাঙ্গেল করবে সেটা বের করতে বলেছে। ধর আমি ওয়াই অ্যাক্সিসের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করেছে, আমি ধরে নিলাম থিটা অ্যাঙ্গেল করেছে। যদি তাই হয় তাহলে আমরা কি জানি, তার মানে এই যে অ্যাঙ্গেলগুলো এগুলো অ্যাকচুয়ালি কি অ্যাঙ্গেল, একটু আগে বলছিলাম এই যে ওই ডিরেকশন কোসাইনের জায়গাটাতে আমি বলছিলাম, এই যে দিস ডিরেকশন অ্যাঙ্গেল, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিসের সঙ্গে আলফা বিটা গামা অ্যাঙ্গেল করেছে, ডিরেকশন অ্যাঙ্গেল। তাহলে এরা অ্যাকচুয়ালি অঙ্কটাতে যেটা বলেছে এগুলো হচ্ছে সব এক একটা করে ডিরেকশন অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলগুলো ডিরেকশন অ্যাঙ্গেল। তাহলে এগুলো যদি ডিরেকশন অ্যাঙ্গেল হয় তাহলে কি বলছে, ফর্মুলা কি বলছে না কস স্কোয়ার π/4 কস স্কোয়ার π/3 প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, যদি আমি ওই অ্যাঙ্গেলটাকে থিটা ধরে থাকি, ওকে। তাহলে এটা সমান কি হবে 1 হবে। যদি তাই হয় কস 45 ডিগ্রির ভ্যালু কত 1/√2, তাহলে 1/√2 এটার হোল স্কোয়ার, কস π/3, কস π/3 মানে 60 ডিগ্রি, 60 ডিগ্রির ভ্যালু কত রে বাবা, হাফ না, হ্যাঁ কস 60 ডিগ্রির ভ্যালু তো হাফ। এক মিনিট, হ্যাঁ স্যার বলুন, এই ক্লাস দিচ্ছিলাম স্যার, এই চলছে আর একটু পরেই শেষ হবে, ক্লাস শেষ হলে স্যার আপনাকে ফোন করছি, হ্যাঁ ঠিক আছে স্যার। সমীর স্যার ফোন করেছিল, তোদের বিকেলে ক্লাস আছে না, আবার তো বিকেলে তোদের কি পড়াচ্ছে আমি ভুলে গেছি, নিউমেরিক্যাল মনে হচ্ছে পড়াচ্ছিল সমীর স্যার। আচ্ছা দেখ কস স্কোয়ার π/3, ঠিক আছে, তাহলে কস স্কোয়ার π/3 কি বললাম বলতো 60 ডিগ্রি না, হ্যাঁ π/3 তো 60 ডিগ্রি, 60 ডিগ্রির ভ্যালু কত হাফ, তাহলে হাফ যদি হয় তাহলে 1/2 এটার হোল স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তার মানে কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস এটা হয়ে যাবে হাফ, এটা হয়ে যাবে 1/4, তার মানে কত হচ্ছে রে বাবা 4 4, এটা 2 1, তার মানে 1/4, তার মানে কস থিটা ইকুয়াল টু দিস, তার মানে কস π/3, তার মানে আলটিমেট থিটা ইকুয়াল টু π/3। তাহলে ওয়াই অ্যাক্সিসের সঙ্গে কত ডিগ্রি অ্যাঙ্গেল করবে π/3 অ্যাঙ্গেল করবে, ঠিক আছে, ঠিক করলাম তো, দেখ তো রে বাবা, হ্যাঁ এটাই তো হবে, এটা ছাড়া আর কি হবে, π/3 অ্যাঙ্গেল করেছে, ঠিক আছে ব্যাস, ওকে। তাহলে মোটামুটি যতগুলো টাইপের হয় কম বেশি, হ্যাঁ চণ্ডী কিছু একটা বলতে চাইছে, হ্যাঁ চণ্ডীচরণ বলে ফেলো, চণ্ডীচরণ বলে ফেলো, কোনটা কোনটা বুঝলে না বলো, ও আচ্ছা আচ্ছা ভুল করে হাত তোলা হয়ে গেছে, আমি ভাবলাম তুমি বুঝতে পারোনি, আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ও অপশানটা এমন একটা জায়গায় থাকে হঠাৎ হঠাৎ ওই জায়গাটা হ্যান্ড রেইজ অপশানে হাতটা পড়ে যায়, যাকে তাহলে মোটামুটি আমরা কোঅর্ডিনেটের যতগুলো টাইপের হয় মেজরিটি টাইপ কভার করে দিলাম, আর কয়েকটা অঙ্ক আছে বাবা ওটা একটু নিজেরা করে নিতে পারবি, কালকেই আবার ক্লাস আছে, কালকে প্লেনটাকে শেষ করব, ঠিক আছে, প্লেনটাকে শেষ করব, এরকম প্রত্যেকটা ক্লাসে আমি ভেবেছি এক একটা করে জিওমেট্রি চ্যাপ্টার শেষ করব যতটা পারা যায়, ঠিক আছে, এবার বাকিটা প্র্যাকটিস করে যা, হ্যাঁ পরীক্ষা তো খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, হ্যাঁ তো দেখা যাক কতটা কি আমাদের সরকার এসএসসি হ্যাঁ কতটা স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা নেয় দেখা যাক, ঠিক আছে, বা পরীক্ষার পরে কতটা স্বচ্ছতা থাকে, বা পরীক্ষা চলাকালীন কি সিচুয়েশান হয়
আবার কোর্ট কেস হয় কিনা। ওবিসি মামলাটা মনে হয় স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ওবিসিটা মনে হয় সুপ্রিম কোর্ট স্থগিত দিয়েছে, বলেছে হাইকোর্টের উপরে আবার কিছু একটা। হ্যাঁ চণ্ডীচরণ বলে ফেলো। হ্যাঁ বলো, হ্যাঁ বলো। জিওমেট্রি 3Dতে কদিন লাগবে বলতে, 3Dতে মোটামুটি কদিন, আর এই বেশি দিন লাগবে না। 3Dতে স্ট্রেট লাইন একদিন, প্লেন একদিন, তারপরে স্পিয়ার কোন সিলিন্ডার, ওটা দুটো ক্লাসে আশা করি হয়ে যাবে। আর 2Dর মেন জায়গা হচ্ছে পেয়ার অফ স্ট্রেট লাইন, পোলার ইকুয়েশন। হ্যাঁ না, ওইটা প্রেডিক্ট করা যাবে না, ঠিক আছে। 2016-তে 2D থেকে কোশ্চেন বেশি এসছিল, তার মানে এই নয় যে 2025-এও যে এসএসসি হবে সেখানেও 2D থেকে কোশ্চেন বেশি আসবে, ওইটা প্রেডিক্ট করা যাবে না। হ্যাঁ জিওমেট্রি থেকে বেশ কিছু কোশ্চেন থাকবে, এটা কনফার্ম। জিওমেট্রি 2D 3D মিলে বেশ কিছু কোশ্চেন থাকবে, ঠিক আছে। আর 2Dতে তো ট্রান্সফরমেশন আছে, পোলস পোলার আছে, পোলার ইকুয়েশন আছে, পেয়ার অফ স্ট্রেট লাইন আছে, এই কয়েকটা চ্যাপ্টার রয়েছে। তো ওগুলো মোটামুটি এক একটা ক্লাসে শেষ করে দেবো, ঠিক আছে, এক একটা ক্লাসে শেষ করব। আর আমি মেনলি এখন টার্গেট নিয়েছি মেকানিক্স আর এইটা, আর সমীরের ওটা হয়ে যাক। সমীরকে এবারে তাহলে ওই দেখি ওই ডিফারেন্সিয়াল ইকুয়েশন আর এফএসবিটা রয়েছে, ঠিক আছে, ওগুলো কোনোটাতে একটা পড়িয়ে দেবে ও। দিয়ে একটু আমি মেকানিক্স আর হচ্ছে কি বলে এই জিওমেট্রিটাকে ঠিক মতো করে করাই, তারপরে সময় পেলে আরও কিছু পড়াবো। এত অল্প সময় না, মানে পাজেলড হয়ে যাচ্ছি। পড়ানোটা সত্যি কথা বলতে কি বাবা, এত অল্প সময়ে সম্ভব নয় এসএসসি পড়ানো। মানে এত বড় সিলেবাস, কত জিনিস। এবার ব্যাপারটা কি, পড়ানো কি যাবে না, অর্ধেক জিনিস বাদ দিয়ে চলে যাওয়া যায়। এই ধর কোঅর্ডিনেটটা 4-5টা অঙ্ক করে বাড়িতে করে নিবি, এভাবে করলে কি আর সিলেবাস শেষ হবে না? হবে। এই যে এবারে ধরো প্লেনের যে অঙ্কগুলো, চেষ্টা করব যতটা বেশি অঙ্ক করা যায়, যত টাইপের অঙ্ক করা যায়। কারণ প্লেনে দেখলাম 120খানার মতো, 120খানা না, প্লেনে মোটামুটি দেখলাম প্লেনে আছে 40টার মতো। হ্যাঁ প্লেনে 40টার মতো অঙ্ক আছে। হ্যাঁ 40টার মতো অঙ্ক রয়েছে প্লেনে, ঠিক আছে। তো 40টার মতো যে অঙ্ক রয়েছে প্লেনে, আমি চেষ্টা করব মোটামুটি 40টার মতো যে অঙ্ক রয়েছে মোটামুটি সবগুলো টাইপ করানোর আমি চেষ্টা করব, ঠিক আছে। তারপরে তো আবার স্ট্রেট লাইন আছে। এবার সমস্যাটা হয়ে যায় ওই ছেড়ে ছেড়ে পড়াতে ভালো লাগে না, ঠিক আছে, যে এটা করব না, জাস্ট সিলেবাস শেষ করার মতো করে পড়াতে ভালো লাগে না, ঠিক আছে। এবার এখন অপশান যদি না থাকে, যেহেতু এই অল্প সময়, তারা ছেড়ে ছেড়ে পড়াতে হবে, এছাড়া উপায় নেই। তবুও চেষ্টা করব যত টাইপের অঙ্ক আছে কভার করার। তো 3Dটা প্লেন স্ট্রেট লাইনটা হয়ে যাক। এই মাসেই তো 3টে ক্লাস আছে, আজ কাল পরশু, পরপর 3 দিনই আছে। তাহলে এই 3 দিনে তো শেষ হয়ে যাচ্ছে 3Dটা, ঠিক আছে। তারপরে দরকার পড়ে ওই স্পিয়ার কোন সিলিন্ডার রয়েছে, সিলিন্ডারটা খুব একটা প্রয়োজন হয় না, ওই স্পিয়ার আর কোনটা বেশি দরকার হয়। স্পিয়ার আর কোন ওইটা দুটো ক্লাস লাগবে, চেষ্টা করব যদি সম্ভব হয় একটা ক্লাসে করে দেওয়ার, যদি সম্ভব হয়। তারপরে 2Dটা ধরবো, দেন মেকানিক্সটা ধরতে হবে এবারে, ঠিক আছে। দেখা যাক। ব্যাপারটা এত অল্প সময় না, এত অল্প সময়ের মধ্যে তাও সপ্তাহে 5টা করে ক্লাস হচ্ছে, হ্যাঁ, তাও সিলেবাস শেষ করাটা মানে চাপের হয়ে যাচ্ছে। ব্যাপারটা কি, ওই যে বললাম না, এবার সবাই যারা পড়াশোনা এসএসসি করছে কম বেশি সবাই টিচার, স্কুলের হতে পারে, বা 2016-তে দিয়েছিল তাদের কারোর চাকরি চলে গেছে, আবার পরীক্ষা দেবে, বা যারা রয়েছে টিউশন পড়াই। তাহলে সবাই বাবা তোমরা জানো যে এত বড় সিলেবাস 3 মাসে শেষ করাটা খুব কঠিন। ঠিক মতো করে শেষ করাটা খুবই কঠিন, ঠিক আছে। হ্যাঁ, তাও যে ক্লাস কম হচ্ছে সেটা না, সপ্তাহে 5টা করে ক্লাস। আর কত ক্লাস নেওয়া যেতে পারে? সপ্তাহে 5টা 6টা, এর বেশি ক্লাস আর কত নেব? হ্যাঁ, অন্যান্য লোকজনদেরকে তো পড়াতে হচ্ছে না। তো যার ফলে কি হয়, সিলেবাসটা এত বড় সিলেবাস, তো
ওভারঅল জিনিস করাতে গেলে কি হচ্ছে, একটু সময় লেগে যায়। যেমন থিওরি অফ ইকুয়েশান 4খানা ক্লাস লেগে গেল, যেখানে আমি ভেবেছিলাম ওখানে 2টো ক্লাসে শেষ করে দেবো। ঠিক আছে, তাহলে ওই যে অঙ্ক করাতে করাতে কি হয়, মনে হয় ঠিক আছে আরও কিছু অঙ্ক করেই দিই, আরও কিছু অঙ্ক, এই টাইপের অঙ্ক, এই টাইপের অঙ্ক। হ্যাঁ, মানে সময়টা দরকার ছিল, কিন্তু কি করা যাবে, দেখা যাক যতটা হয়। তবে তোমরা মোটামুটি পড়াশোনা করে যাও, ঠিক আছে। চণ্ডীচরণ ভালো পড়াশোনা করছে, স্মৃতিও পড়ছে, সুপর্ণাও ভালো পড়ছে। যারা যারা লাইভ ক্লাস করে, মেজরিটি লোক লাইভ ক্লাস করে না, 2-4 জন তোরা যারা লাইভ ক্লাস করিস, ঠিক আছে, ভালো পড়াশোনা করছে, বুঝতে পারি। পড়াশোনা করে যা, ফলের আশা করিস না। একটা কথা আছে না, কর্ম করে যাও ফলের আশা করো না। তো কর্ম করে যাও, ফলের আশা করো না, কি হবে কেউ জানে না। সিলেবাস মোটামুটি একটা জায়গায় হয়ে যাবে, কারণ অগাস্ট মাসেরটা গোটাটা পাচ্ছি, তো তাহলে অগাস্ট মাসের সিলেবাস গোটা তো শেষ হয়ে যাবে। অগাস্ট মাসে গোটা সিলেবাস শেষ করে দেবো যা আছে। 9-10টা মোটামুটি তো শেষ হয়ে যাবে। 11-12 তো অ্যানালিসিসটা মোটামুটি দেওয়া রয়েছে, আর 2-4টে জিনিস যেগুলো দরকার সেগুলো সমীরও করিয়ে দিচ্ছে। তো মেনলি ফোকাসটা 9-10টা করা যাক, কারণ এত বড় সিলেবাস খুবই চাপের। এবারে দেখা যাক যতটা করা যায়। তবে তোমরা নিজেদের মতো করে একটু পড়ে যাও। সব আমার উপর ডিপেন্ড করলে বা স্যারের উপর ডিপেন্ড করলে তো মুশকিল কিছু না। তোমাদের জায়গা থেকে তোমরা অন্যায় কিছু ভাবছো না যে স্যার পড়ালে ভালো হয়, কিন্তু বাবা সময় নেই না। সময়টা থাকলে, ওই যে বললাম না, 11 মাস সময় আমার দরকার ছিল। 11 মাস যদি সময় পেতাম, এসএসসির মানে একদম পুরো নাড়ি ভুঁড়ি যা আছে সব ঘেঁটে ঘ করে দিতাম, ঠিক আছে। এসএসসির যা সিলেবাসে আছে 11 মাস সময় দরকার ছিল। সেই 11 মাসের সিলেবাস যদি 3 মাসে শেষ করতে হয়, তাহলে যেমন দরকার হচ্ছে আর কি। মাঝে মধ্যে নিজেরই বিরক্ত লাগে যে এমন পড়াচ্ছি আমি, কারণ সত্যি কথা বলতে কি এভাবে পড়াতে ভালোও লাগে না। একটা সাবজেক্টের একটা থিওরি সম্পর্কে, একটা থিওরির একটা করে ক্লাস হবে, থিওরি ডিটেলসে বলবো বা সেই জিনিসগুলো বলবো, দেন পরের ক্লাসে গিয়ে আমি অঙ্ক করাবো, সে সময়টা তো নেই। এখন থিওরি করাতে গেলে অঙ্ক করানো কমে যাবে, সেটাতে বরং বেশি ক্ষতি। এই মুহূর্তে থিওরি বেশি করাতে গেলে কী হবে, প্রবলেম সলিউশন করা সময় কমে যাবে, সেটা আরও বেশি প্রবলেম। কারণ থিওরি পড়ে নতুন অঙ্ক ফাইট করার মতো সিচুয়েশান এখন তোমাদের নেই। সেটা খুব কম লোকজনের আছে যারা রেগুলার পড়াশোনা করেছে, ঠিক আছে, তাদের ঠিক আছে। কিন্তু যারা দীর্ঘ বছর পড়াশোনা এগুলো থেকে ডিটাচ, ওই থিওরি পড়ার পরে ভালো করে নিজে থেকে অঙ্কগুলো করবে, সে সময়টা তাদের পক্ষে, তাদের কাছে নেই, বা সেই সিচুয়েশান তাদের নেই। তাদেরকে কি করতে হবে, সেই মানে রেডিমেড খাবার যে বাজারে পাওয়া যায় না, রেডিমেড খাবার, প্যাকেজিং ফুড, ঠিক আছে। কে আর বাড়িতে এত সুন্দর করে রান্না করে 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা সময় দিয়ে কে আর রান্না করে? বাজারে গেল, কিনে নিয়ে চলে এলো। তো এখন পড়ানোটাও মানে এসএসসির যে পড়াচ্ছি, আমার সেটাই মনে হয়েছে যে সে রেডিমেড পড়ানোর মতো। এই জিনিস, এই ফর্মুলা, এই আছে, চলো অঙ্ক করে যাও। মানে একদম পুরো রেডিমেড পড়াশোনা। কিন্তু এভাবে আমার তো পড়াতে একটুও ভাল লাগে না, কিন্তু উপায় নেই, তাই এভাবে পড়াতে হচ্ছে আর কি। কারণ আমি বরাবরই আমার মনে হয় প্রথমে 1-2টো ক্লাস থাকবে থিওরির, পুরো ডিটেলসে থাকবে, থিওরি হবে, দেন অঙ্কগুলো আস্তে আস্তে সলভ হবে। অনেক অঙ্ক তাতে কী হবে, সময় করে ছেলেমেয়েরা যদি নিজেরা পড়ে তাহলে কী হবে, নিজেরাই পেরে যায়। যাক, এখন কিছু করার তো নেই, যেভাবে চলছে সেভাবেই এগোনো যাক, ঠিক আছে। ওকে, তাহলে এতদূর পর্যন্ত থাকলো আমাদের কি বলে কোঅর্ডিনেটের মেজরিটি জিনিস তো করে দিলাম। নেক্সট দিন তাহলে প্লেনটা শুরু করব, আর যে 2-4টে অঙ্ক বাকি আছে সেটা একটু তোরা তাহলে বাবা নিজেরা করে নিস।